আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের লেকচার 11 শুরু করছি। আজকের মূল বিষয় হচ্ছে সেন্টেন্স, ঠিক আছে? সো এইগুলোতে মানে এদের ক্লাসিফিকেশনে আমরা না গিয়ে আগে বেসিক থেকে একটু শুরু করি। আমরা ছোটবেলায় ক্লাস 2, 3-তে বা 4-এ এরকম পড়েছিলাম সেন্টেন্সের দুইটা অংশ। কয়টা অংশ? দুইটা অংশ, একটা সাবজেক্ট আর একটা অংশ হচ্ছে প্রেডিকেট। যদি আমি একটা ছোট্ট করে বাক্য লিখি, আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, তাহলে একটু আসি আমরা। তাহলে কি বললাম? সেন্টেন্সের কয়টা অংশ? দুইটা অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। তো আসলে সাবজেক্ট নিয়ে আমরা এর আগে একদম 10টা ক্লাস পর্যন্ত মোটামুটি বলে গেছি যে এটা সাবজেক্ট কোথায় বসে, ভার্বের আগে বসে, হ্যান তেন আজে বাজে কথাবার্তা বলে আসছি, রাইট? আর তাহলে প্রেডিকেট কি? প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, যতগুলো মানে সাবজেক্টটা বাদ দিয়ে একটা ইংরেজি বাক্যে, একটা সেন্টেন্সে সাবজেক্ট বাদ দিয়ে বাকি যত কিছু কথাবার্তা আছে সবগুলো কার অংশ থাকবে? প্রেডিকেটের অংশ। আমরা এখানে একটা বাক্য লিখেছি, এই বাক্যের সাবজেক্ট কে স্যার? আই, এটা হচ্ছে সাবজেক্ট। এই যে আই বাদ দিয়ে বাকি যা আছে এখানে, এটা সবগুলো কার অংশ? প্রেডিকেট। সো এই প্রেডিকেটের মধ্যে আসলে কে কে থাকতে পারে? এই প্রেডিকেটের মধ্যে একটা বাক্য আসলে কিভাবে গঠিত হয়, একটা বাক্যের অংশ আসলে কে কে, সেটা আমাকে জানতে হবে। যদি একটা মৌলিকভাবে বলি, একটা মানে বাক্যের মূল অংশ হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব, তারপরে অবজেক্ট থাকতেও পারে। অবজেক্ট বাদ দিয়ে আরো এক্সটেনশন নামে কিছু একটা কথা শব্দ শিখেছিলাম। এক্সটেনশন মানে কি? ওখানে বাকি অংশগুলো অ্যাডভার্ব টাইপের কথাবার্তা থাকে। তাহলে আমরা একটু দেখি, তাহলে এই ভার্বটা আসলে কার অংশ? প্রেডিকেটের অংশ। এই যে কি খেলি ফুটবল, একটা অবজেক্ট, অবজেক্ট কার অংশ? প্রেডিকেটের অংশ। কার সাথে খেলি, রাইট? এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আপাতত এটা জানতে হবে না, ফ্রেজ তো শুনেছেন। এটা একটা অ্যাডভার্বের অংশ, তাহলে এটাও কার অংশ হবে স্যার? অবশ্যই প্রেডিকেটের অংশই হবে। সে এতটুকু আমাদের জানানোর প্রয়োজন ছিল, আমরা জানিয়ে ফেলাম। কারো কোনো প্রশ্ন আছে এখানে? প্রশ্ন নেই, ঠিক আছে, ওকে। তাহলে এটা শেষ। আরেকটা আমরা বলবো যে সেন্টেন্স। সেন্টেন্স আসলে কাকে বলে? একটা ছোট্টবেলার প্রশ্ন, সেন্টেন্স কাকে বলে বলুন তো দেখি, বাংলা দিয়ে বললে হবে। হ্যাঁ, সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করাকে সেন্টেন্স বলে। আসলেই কি আমরা সবসময় মনের ভাব প্রকাশ করি? আমরা অন্য কোনো দিন বলবো। আমরা একটা ছোট্ট করে ক্লাস কথা বলে রাখি যে আসলে ভাষা কাকে বলে সেটা বলুন একবার। না, এটা বাদ দিয়ে আপনি ছোটবেলায় যেটা শিখেছেন এটা তো আমরা আলোচনা। এই যে ভাষার সংজ্ঞা হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে, রাইট? আসলে কি আমরা ভাষা দিয়ে মনের ভাব প্রকাশ করি? না, আমরা কিন্তু আসলে ভাষা দিয়ে মনের ভাব লুকাই। এজন্য আমরা অন্য কোনো দিনে এক্সপ্লেইন করব যে ভাষার এই সংজ্ঞাটাও হতে পারে যে মিথ্যা বলার মাধ্যমকেও ভাষা বলে। সাপোজ আমাদের কোনো কারণে হচ্ছে আমার মন ভালো নেই, কিন্তু স্যার এসে জিজ্ঞেস করছে কেমন আছো, এক যে আমাদের মুখস্থ একটা কথা, আছি স্যার আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, মানে এটা তো পরিপূর্ণ সত্য নয়। এই যে মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে, এটা 50% সঠিক হতে পারে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আসলে আমরা ভাষার মাধ্যমে মনের ভাব লুকাই। আই রিপিট, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভাষার মাধ্যমে মনের ভাব লুকাই, এটা নিজেই বুঝতে পারবেন। মহিলারা আরো বেশি লুকায়। তাহলে ঠিক আছে, আমরা এগুলাতে যাচ্ছি না, আমরা পরে আসবো। সেন্টেন্স এই দুইটা অংশ থাকে। আবার সেন্টেন্সের প্রকার ভেদে এখন যাচ্ছি। সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স কিন্তু দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মানে কিভাবে দুই প্রকার? একটা হচ্ছে মিনিং মানে অর্থের দিক থেকে, আর একটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারাল আমরা দেই REL। সো অর্থিক দিক থেকে সেন্টেন্স এক মানে একটা অংশ হচ্ছে, আর একটা হচ্ছে গঠনের দিক থেকে সেন্টেন্স একটা অংশ আছে। আমরা যেটাই শিখি না কেন, এই যে মিনিং এর দিক থেকে আমরা যেটা আমাদেরকে বলা হয় সেটাই হচ্ছে আজকে আমরা শিখবো। কত প্রকার মিনিং এর দিক থেকে? হচ্ছে 5 টাইপস। তাহলে বলুন তো গঠনের দিক থেকে কত প্রকার? 3 টাইপস। কি কি সেগুলো হতে পারে? আপনারা অনেকবার পড়েছেন। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এগুলো আজকে আলোচ্য বিষয় না, আজকে আলোচ্য বিষয় এতটুকু। আর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলার মাঝে আবার এই বাক্যগুলো লুকিয়ে আছে, এগুলা ছাড়া ওখানে যাওয়াই যাবে না। তো যাই হোক, আমি একটু সামারি করে দিচ্ছি। সেন্টেন্স দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা প্রেডিকেট। সাবজেক্ট বাদ দিয়ে বাকি যা আছে সবগুলোই প্রেডিকেট।
আবার বাক্য দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মিনিং এর দিক থেকে আর একটা হচ্ছে গঠনের দিক থেকে। মিনিং এর দিক থেকে আমাদের 5 প্রকার আর গঠনের দিক থেকে হচ্ছে 3 প্রকার। এগুলা সবগুলো পুরাতন কথাবার্তা, মানে হচ্ছে ট্রেডিশনাল গ্রামার অনুসারে কথাবার্তা। আমরা জাস্ট এবার মডার্ন গ্রামার অনুসারে একটু বলবো। কি বললাম? আধুনিক গ্রামার বা মডার্ন গ্রামার। এমন কেন হয় যে পুরাতন গ্রামার থাকে আবার ফির আধুনিক গ্রামার থাকে? খুবই স্বাভাবিক। ভাষা হচ্ছে পরিবর্তনশীল, ভাষা হচ্ছে পরিবর্তনশীল, ভাষা হচ্ছে যোগাযোগের মাধ্যম। প্রতিনিয়তই আমাদের ভাষা পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়তই যোগাযোগের মাধ্যম পরিবর্তন হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের আসলে একটা ট্রেডিশনাল একটা সৃষ্টি হয়ে যাচ্ছে, মানে পুরাতনটাকে আমরা ট্রেডিশনাল বলছি, আর যেটা আপডেটেড নতুন সেটাকে আমরা কি বলছি? মডার্ন বলছি। এই মডার্ন গ্রামারে মিনিং বা অর্থের দিক থেকে আসলে সেন্টেন্স 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ আর একটা হচ্ছে এক্সক্লামেটরি। সো অপটেটিভটা আসলে কার অংশ আমরা দেখবো আজকের ক্লাসে দেখবো। অপটেটিভটা আসলে অ্যাসার্টিভেরই অংশ বলে। কেন অ্যাসার্টিভের অংশ বলে সেটা আমরা নেক্সট ক্লাস মানে পরবর্তীতে অবশ্যই আলোচনা করব। কারো কি কোনো প্রশ্ন আছে? না, তাহলে চলুন আমরা এখন পড়াশোনা শুরু করে দিই। এবার জোরালো পড়াশোনা শুরু, এটা জাস্ট স্টার্টিং কথাবার্তা ছিল। সো আপনাদের টাইটেল দেবেন অ্যাসার্টিভ সেন্টেন্স। টাইটেল হচ্ছে অ্যাসার্টিভ। আমরা সব থেকে বেশি সময় এখানে আজকে দেব। অ্যাসার্টিভের অপর নাম আমরা কি বলেছিলাম? ডিক্লারেটিভ। কোন যেন একটা ইউনিভার্সিটিতে এসেছিল যে এটা কোন ধরনের সেন্টেন্স, ওখানে মানে অ্যাসার্টিভ বাদ দিয়ে কি দেওয়া ছিল? ডিক্লারেটিভ ছিল আর বাকিগুলো ছিল। অনেকে জানেই না ডিক্লারেটিভ মানে যে অ্যাসার্টিভ। আর একটা কি বলুন তো? স্টেটমেন্ট। স্টেটমেন্ট সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স কিছুই না। এই সেন্টেন্সটা যদি আমরা কেউ বুঝতে পারি, অন্য আমাদের ট্রান্সফরমেশন, রাইট ফর্ম, ভার্ব সবগুলো অনেক ইজি হয়ে যাবে। তাহলে এই সেন্টেন্সের আসলে স্ট্রাকচারটা, গঠনটা কি? খুবই সহজ। কি সেটা? সাবজেক্ট আর ভার্ব, আর কিছুই না। এই সেন্টেন্সের গঠন কি স্যার? এই সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে বাকি অংশ কি হয় থাকে থাক, এবং সবার শেষে কি থাকবে? একটা ফুল স্টপ থাকবে। এতটুকু আমার মাথায় রাখতেই হবে যে কোনো ভাবেই হোক। সাবজেক্ট এবং ভার্ব এই দুটো যদি আমি খুঁজে পাই বা লিখতে পারি, তাহলে সেটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা বারবার বলছি, এটা মাথায় রাখবেন। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, ওগুলা তো থাকবেই। তাহলে আমরা কয়েকটা বাক্য লিখি। সহজ বাক্য দিয়ে শুরু করি। আই এম আ টিচার। জরিনা, এই যে অনেকে প্রশ্ন করেছে আমাদের চিঠিতে, সেই জরিনাটা আসলে কে? ঠিক আছে, আবার অনেকে দেখতেও চেয়েছে জরিনাকে একদিন প্রাইভেটে নিয়ে আসেন, আমরা দেখব। এখন এই জরিনাকে যে আমি কোথায় খুঁজে পাই? ওই যে ইয়াদের বাসায় তো একটা আছে, ইরানা। ইরানা কার বাসায়? ইরানাদের বাসার পাশে, বয়স নাকি 80 বছর বয়স। একদিন তাকেই আমরা নিয়ে আসবো। রাইট। এবং আমরা জরিনা আসলে কে সেটা প্রথম ক্লাসে আলোচনা বা দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। যারা আসলে ওই প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস করেনি তো তারা বলতে পারেনি। জরিনা cooks for me. জরিনা আমার জন্য রান্না করেন। 3 নাম্বার, she বা he played cricket. স্যার এই 3টা বাক্য আমরা জাস্ট একটু লিখে নাই। প্রথম বাক্য হচ্ছে আই এম আ টিচার, 2 নম্বর বাক্য হচ্ছে জরিনা কুকস ফুড ফর মি, 3 নম্বর বাক্য হচ্ছে শি অথবা হি প্লেড ক্রিকেট। সকল লেখা শেষ? খুব দ্রুত আমাদের আজকে অনেক লিখতে হবে, আমাদের অনেক কিছু বাকি আছে। এবং আপনাদেরকে বারবার বলা হয় যে আপনারা পানি বাদ দিয়ে আরো কিছু একটু খাবার আনবেন, হতে পারে চকলেট বা সুইংগ্রাম, সামথিং লাইক দ্যাট, সেন্টার ফুড। আপনাদের মনোযোগ থাকবে। যাই হোক, এগুলা যে একটা অ্যাসার্টিভ বাক্য, এখন আমরা তো জানি যে এগুলো অ্যাসার্টিভ বাক্য। আমরা জানি এগুলো অ্যাসার্টিভ বাক্য, তাহলে আমরা কিভাবে বুঝবো যেটা অ্যাসার্টিভ? খুবই সহজ। এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে কি স্যার? ভার্ব। জরিনা হচ্ছে আমাদের সাবজেক্ট, কুকস হচ্ছে ভার্ব, এগুলো বাকি অংশ। শি বা হি হচ্ছে সাবজেক্ট, প্লেট হচ্ছে ভার্ব, আর ওগুলো হচ্ছে কি? বাকি অংশ। এতটুকু শেষ আমাদের। আর এই বিষয়ে আমরা তেমন কিছুই কথা বলবো না, একটু আমরা অন্য জায়গায় যাব। এখন সাইটে লিখে রাখেন নট মোর দ্যান। নট মানে নিচে লিখবে নট মোর দ্যান, নট লেস দ্যান, নাথিং বাট,
আর একটা হচ্ছে নন বার্ড। এরপরে আমরা লিখতে পারি, এরপরে আসলে কি হতে পারে, এগুলোর পরে আসলে সংখ্যা হতে পারে, নাম্বার। লেখার দরকার নেই। আচ্ছা, নট মোর দ্যান এর বাংলা অর্থ হচ্ছে এর থেকে বেশি না। নট মোর দ্যান বাংলা অর্থ কি? এর থেকে বেশি না। মানে কিসের থেকে আমরা বলছি, এতটুকু যে মাথা থেকে, এর থেকে বেশি না। নট লেস দ্যান মানে লেস মানে কম, তার মানে এর থেকে কম না। নাথিং, নাথিং বাট এটা ছাড়া অন্য কিছু না, এটা ছাড়া অন্য কিছু না। আমি যা লিখছি, আমি লিখতে বলে আপনাকে লিখতে হবে, যতই আপনি পারেন না কেন। আর একটা নান বাট মানে এটা ব্যক্তির ক্ষেত্রে ইউজ হয়, আপনারা জানেন, ইনি ছাড়া অন্য কেউ না, ইনি ছাড়া অন্য কেউ না। থ্যাংক ইউ, ঠিকই বলেছেন। একটা সত্তাকে, জীবিত সত্তাকে বুঝাবে আর কি। তো এই দুটো আসলে সংখ্যার ক্ষেত্রে ইউজ হয়। কিসের ক্ষেত্রে? সংখ্যার ক্ষেত্রে। নাথিং বাট এটা আসলে বস্তুর ক্ষেত্রে বোঝায় যায়, বস্তুর ক্ষেত্রে। আর নান বাট এটা আসলে ব্যক্তি বা মহৎ সত্তার ক্ষেত্রে, মহৎ সত্তার ক্ষেত্রে। এতটুকু আগে লিখুন। দ্রুত দ্রুত শেষ লেখা, আর কি সাংঘাতিক বিষয়, চমৎকার। অনেকের মাথায় একটা ছোট্ট করে প্রশ্ন আসতে পারে, মহৎ সত্তা বলতে কি বোঝাচ্ছি? মহৎ সত্তা বলতে আমরা সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছি, আল্লাহ। অন্য ধর্মে যাকে গড বলতে পারে, কেউ কেউ ক্রিয়েটর বা অলমাইটি বলতে পারে। অলমাইটি মানে হচ্ছে সর্বশক্তিমান, কেউ ক্রিয়েটর বলতে পারে। এটা হচ্ছে মহৎ সত্তা। আর ব্যক্তি তো মানুষ টানে, সেগুলো ব্যক্তি বোঝাই যাচ্ছে। এতটুকু আশা করি আমাদের লেখা শেষ। ওকে, তারপরে আমরা যেটা লিখতে বলবো এগুলাকে মুছি। আমরা এখানে জাস্ট একটু সময় নেব, যে নট মোর দ্যান, নট মোর দ্যান মানে হচ্ছে কোনো কিছুর থেকে বেশি না, এটা একটা নাম্বার, তাই না? তাহলে যদি বলি আমি 10টার থেকে বেশি না, তার মানে আসলে আমি কয়টা চেয়েছি? আমি 10টাই চেয়েছি। যে স্যার আমাকে 10টা আমের থেকে বেশি আম দিয়েন না, তার মানে আমি চেয়েছি 10টায়। আমাকে যদি সর্বোচ্চ কেউ দিতে চায়, তাহলে সে কয়টা দিতে পারে? সর্বোচ্চ 10টা। অন দ্য আদার হ্যান্ড 10টা আমের থেকে কম না, এ কথার অর্থ কি? আমি আসলে ওই একই চাচ্ছি। আমি 10টা থেকে কম দেবেন না, কিন্তু হয় আপনি 10টাই দেন, না হলে এর থেকে বেশি দেন। মানে মূল বিষয় হচ্ছে আমি আসলে 10টা চাচ্ছি, বিষয়টা হচ্ছে এমন। এতটুকু ক্লিয়ার? ওকে। নাথিং বাট, নাথিং মানে, নাথিং বাট মানে এটা ছাড়া কোনো কিছুই না। যে আমি এই যে লাস্ট ক্লাসে আমরা যখন এই ক্লাসটা শুরু করেছিলাম, একজন একটা এরকম উদাহরণ দিয়েছিল। হ্যাঁ, কি কি বলছিল যেন উদাহরণটা? এই যে, হ্যাঁ এক্স্যাক্টলি, বলুন তো এই বাক্যটা ঠিক আছে? হ্যাঁ, এটা আগের ব্যাচের একজন শিক্ষার্থী উদাহরণ দিয়েছিল। এটা প্রবাবলি কে ছিল? সৌমিক ছিল, তাই না? নাথিং বাট আ ওয়াইফ। আমাদের একজন শিক্ষার্থী এটা ইয়া দিয়েছিল, এটা কিন্তু হয় নাই, এটা কিন্তু হয় নাই আসলে। এটা এটা যদি বাক্য সঠিক হয়, তাহলে বিষয়টা এমন হবে, সে আসলে মেয়ে মানুষকে আসলে বস্তুর সাথে তুলনা করেছে, মানে তাদেরকে আসলে মূল্য দেয়নি, সহজ কথা, মূল্যহীন মনে করেছে। রাইট। সো যাই হোক, আমরা যেটা লিখবো, আমরা এটা লিখবো, আই নিড নাথিং বাট আ বুক। আমরা কি লিখলাম? আই নিড, আমার প্রয়োজন, নাথিং বাট আ বুক। এ কথার অর্থ কি? বাংলাটা একটু আমরা ছোট্ট করে লিখে দেই, বাংলা ইম্পর্টেন্ট। আমার বই ছাড়া অন্য কিছুর দরকার নেই, অন্য কিছুর দরকার নেই। আচ্ছা, হোয়াট ডাজ ইট মিন? আমার আসলে বই ছাড়া অন্য কিছুর দরকার নেই,
এটা মানে হচ্ছে আমার শুধু বই দরকার, আর কিছু দরকার নাই। এ কথার অর্থ কি, বাংলাটার অর্থ কি আসলে আমি বুঝাচ্ছি ভাই। আমার শুধু বই দরকার, আমার শুধু কি দরকার, বই দরকার। বাংলাটা লেখুন সকলেই। লাম আমরা লাস্ট ক্লাসে কি আপনাকে মিস করেছিলাম? কোথায় গিয়েছিলেন? এখন সুস্থ আছেন তো? গুড, ঠিক আছে। আশা করি সকলের লেখা শেষ হয়েছে। দেখি, আমার বই ছাড়া অন্য কিছুর দরকার নেই, একথার অর্থ হচ্ছে আমার শুধু বই দরকার। কি দরকার? বই দরকার। আমি যদি দিঘিকে আমি প্রশ্ন করবো এবার, দেখি এই যে বাংলা দুইটা বাক্যের মাঝে কোনো কি পার্থক্য খুঁজে পাচ্ছেন? আমি একটু সাহায্য করি। অর্থের দিক থেকে কোনো পার্থক্য নাই, বাট কিসের দিক থেকে পার্থক্য আপনি কোনটা লক্ষ্য করছেন? বলতে পারছেন না? হ্যাঁ, দুইটা কিন্তু একই কথা, আলাদা কথা না, বাট পার্থক্য কোনো পাচ্ছেন কি? কি? হ্যাঁ, ওটাই কিন্তু পার্থক্য। তাহলে কি? ওই ওই যে এই মেয়েটা আপনার সামনে, আপনি বসুন। হ্যাঁ হ্যাঁ, স্ট্রাকচারে পার্থক্য। গুড। এই রিপা, রিপা না আপনি? আপনি বসুন দেখি। এই পার্থক্য কি তাড়াতাড়ি বলুন, আজকে অনেক পড়াশোনা আছে, আজকে ধরবো কম। স্ট্রাকচার কেমন? স্ট্রাকচারের পার্থক্য? আচ্ছা, এই দুটো কি একই তো বাক্য? আচ্ছা বসুন, ঠিক আছে, আমি যেটা বলছি, এই দুটার মাঝে কোনো মানে মূল যে পার্থক্য, একটা হচ্ছে নেগেটিভ বাক্য আর একটা হচ্ছে পজিটিভ বাক্য, আর কিছুই নয়। একটা নেগেটিভ বাক্য আর একটা পজিটিভ বাক্য। মানুষজন, এবার আমরা দামি কথাটা বলছি। এই যে এই পৃথিবীতে যতগুলো বাক্য আছে, সেটা হচ্ছে এই যে অর্থের দিক থেকে সেটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ হতে পারে, একটা হচ্ছে নেগেটিভ হতে পারে। সেটা অ্যাসার্টিভও অ্যাফার্মেটিভ নেগেটিভ হতে পারে, ইন্ট্রোগেটিভও অ্যাফার্মেটিভ নেগেটিভ হতে পারে, অপটেটিভ এক্সক্লেমেটিভ যেগুলাই আছে সবগুলো হ্যাঁ বোধক অথবা না বোধক, মানে পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারে। তাহলে দেখুন এই বাক্যটা আসলে কি বাক্য? এই দুটা বাক্য, এই দুইটা বাক্য অবশ্যই অ্যাসার্টিভ বাক্য। কিন্তু আমরা দেখলাম অ্যাসার্টিভের দুইটা, কেউ না জানে জবাব দেন। আমরা দেখলাম অ্যাসার্টিভ দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ বোধক পজিটিভ বাক্যগুলো বলবো, আর নেগেটিভ মানে হচ্ছে না বোধক বাক্য। তাহলে আমরা বাংলাটা একটু দেখি। আমার বই ছাড়া অন্য কিছুর দরকার নেই। দেখুন কি আছে? নেই। না, নেগেটিভ শব্দ আছে বা নেগেটিভ সেন্স দিচ্ছে। আর আমার শুধু বই দরকার, এখানে কোনো নেগেটিভ শব্দ নেই। এর ইংলিশটা হচ্ছে শুধুর ইংলিশ কি? অনেকে এভাবে লেখে অনলি মানে শুধুমাত্র, অনেকে বাংলাতে অনেক লেখে আমার শুধুমাত্র বই দরকার। শুধুমাত্র হয় না। আজানটা শেষ হোক। আমরা যে বিষয়টা বলছিলাম, এখানে আগে বাংলাতে ফোকাস করি, ইংলিশ পড়ে। আমার বই ছাড়া অন্য কিছুর দরকার নেই, তাহলে বাংলাটা মানে এটা আসলে বোঝাচ্ছে আমার বইয়ে দরকার, আমার শুধু কি দরকার? বই দরকার। তাহলে এটাকে আমরা একটু পজিটিভ বাক্যে লিখলাম, আমার শুধু কি দরকার? বই দরকার। এখন আসুন অনলি, অনলি কথার অর্থ শুধু অথবা মাত্র। আমরা অনেক বলি যে আমাকে শুধুমাত্র 10টা টাকা দেন, আমাকে শুধুমাত্র ওখানে যেতে দেন। এই শুধুমাত্র একসাথে দুইটা হয় না, তখন এটাকে কি বলে বলুন তো? রিডান্ডেন্সি বা বাহুল্য দোষ বলে, মানে অতিরিক্ত শব্দ প্রয়োগ, একটা শব্দের সমার্থক শব্দ। শুধু যে কথা মাত্র একই কথা, এই জন্য আমরা কি ইউজ করবো? অনলি মানে হচ্ছে শুধু, আবার মাত্র ইউজ করা যায়, যে কোনো একটা হবে। যাই হোক, তাহলে এই শুধুর ইংলিশ কি? অনলি। তাহলে আমার ইংলিশ এখানে কি হবে? নিশ্চয়ই মাই হবে, না হবে আই। আমরা প্রোনাউনের ক্লাসে দেখব। আই নিড, আমার দরকার। কি দরকার? অনলি আ বুক, আমার একটা বই দরকার। তাহলে আমরা একটু এখানে জাস্ট ফোকাস করি, আমরা কিছুই করি নাই, নাথিং বাট, এই সম্পূর্ণটা পরিবর্তে শুধু আমরা এখানে অনলি লিখেছি। 2 নম্বর যে বাক্যটা লিখব, জরিনা নিড, নিডস হবে তখন জরিনা নিডস, জরিনার দরকার। নট মোর অথবা লেস, একবারে ধরে লিখলাম।
than 100 টাকা। জরিনা নিডস নট মোর দ্যান 100 টাকা অথবা নট লেস দ্যান 100 টাকা। দেখেছেন, এটা 1 নম্বর বাক্য ছিল। মানুষজন দেখুন, জরিনা নামে একটি মেয়ে, তার দরকার কত টাকার বেশি দরকার নাই, 100 টাকার বেশি দরকার নেই। ওর আব্বু বললো যে মানা 150 টাকা নাও, একটু কিছু খাইও। বলে যে না না আব্বু দরকার নেই, আমাকে তুমি 100 টাকাই দাও। এমন ভালো মেয়ে কি হয়? যাই হোক, না আছে, অনেকে মেয়ে আছে এরকম, ভালো মেয়ে আছে। আছে না? কে সেই মেয়েটা? কে এখানকার? তাই? ওয়াও, ওহ বাবা, গুড, এটাই তো হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আমরা আবার জরিনার কাছে ফিরে আসি। মানুষজন স্টপ। আমরা প্রথমে এই বাক্যটা নিচ্ছি, জরিনা নিডস নট মোর দ্যান, মোরটা ইউজ করি, মানে জরিনার 100 টাকার বেশি দরকার নাই, বা 100 টাকার চেয়ে বেশি টাকার দরকার নাই। তাহলে তার কত টাকা দরকার? শুধু 100 টাকা। মানে এটার পজিটিভ বাক্যটা কেমন হবে? জরিনার শুধু কত টাকা দরকার? 100 টাকা দরকার। তার মানে খুবই সহজ, প্যাটার্নটা বুঝতে পারছেন। নাথিং বাটের জায়গায় অনলি বসিয়েছি, এবার নট মোর দেন বা নট লেস দেনের জায়গায় অনলি বসাবো, যেখানে ওই শব্দগুলো আছে সেখানে অনলি। তাহলে কি হবে? জরিনা, একদম খুবই ছোটোবেলার, এটা বইগুলোতে প্রথমেই আছে, নিডস অনলি কত টাকা? 100 টাকা। তার মানে এখন আপনারা একটু নিজে একটা বাক্য লিখুন দেখি। আমি বাংলাটা বলছি, আমি 50টা আমের বেশি আম বা কম আম চাই না। আমি 50টা আমের বেশি বা কম আম চাই না। শুরু করছি। আচ্ছা, একটা বিষয় আমরা এটা উদাহরণ দিয়ে ওই বিষয়টা ক্লিয়ার করব। এবার 3 নম্বর উদাহরণ আমরা দিচ্ছি। তিন নম্বর যে উদাহরণ সেটা হচ্ছে only your teacher will come to your। এখানে একটা বাক্য দেখুন, স্টপ, কথা বলা বন্ধ করুন। আমি লিখেছি এখানে 3 নম্বর, only your teacher will come to your home। একমাত্রই তোমার শিক্ষক তোমার বাসা আসবে, বা শুধু তোমার শিক্ষক তোমার বাসা আসবে। তাহলে এটা একটা কেমন বাক্য? অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? অ্যাফার্মেটিভ। নেগেটিভ বাক্যে সাধারণত নট উল্লেখ থাকবে, অথবা যদি কোনো কারণে আমি নট খুঁজে না পাই তাহলে দেখা যাবে নেগেটিভ শব্দ থাকবে। কেমন শব্দ? নেগেটিভ শব্দ থাকবে। নেগেটিভ শব্দকে আমরা ওটা পরে বলবো, এতটুকু জাস্ট মাথায় রাখেন। তাহলে দেখুন, যেহেতু একজন টিচার একটা মানুষ বা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে বলুন দেখি? নান বাট। তাহলে এই যে যেখানে অনলি আছে সেখানে নান বাট বসিয়ে দেন, নান বাট। তাছাড়া বাকি সম্পূর্ণই টিচার। ঠিক আছে, বাকিটা আপনার নিজে লিখুন, আমি লিখবো না। আমার মতো 2 নম্বরই করার দরকার নেই। থ্যাংক ইউ যারা আগে করেছেন। নান বাট সাধারণত সবসময় সামনেই বসবে। হ্যাঁ, কাম টু ইয়োর হোম, ঠিক আছে। শুধু যদি এখানে একটা ডিটারমিনার আছে, কিন্তু ইয়োরটা একটা ডিটারমিনার আপনার, ঠিক আছে। যদি এখানে ডিটারমিনার না থাকে তাহলে টু হতো না, কিন্তু যেহেতু ডিটারমিনার বসিয়েছে, ইয়োর, আওয়ার, মাই, কাম টু মাই হোম অথবা কাম হোম। এই মানুষজন স্টপ প্লিজ, এখানে দেখুন। এই মানুষজন স্টপ দেখুন। কাম হোম, হোম হচ্ছে একটা অ্যাডভার্ব বুঝায় তারা, ওরা গ্রামাটিক্যাল ব্যাখ্যা দেয়, এটা নাকি অ্যাডভার্বে কোনো প্রেপোজিশন বসে না, এই জন্য টু হবে না। এই জন্য আমরা বলি যে হোমের আগে কোনো হবে না, কোনো টু হবে না। তার মানে তাহলে এই বাক্যটা কি সঠিক আছে? মানে এই অংশটা না, সঠিক নাই, কারণ হোমের আগে টু বসিয়েছি। কিন্তু যদি সেই হোমের আগে একটা ডিটারমিনার থাকে, মানে কি থাকে? মাই থাকে, ইয়োর থাকে, আওয়ার থাকে, দেয়ার থাকে, তাহলে তখন আমরা টু ইউজ করব, তখন আমরা টু ইউজ করতে পারবো এবং ইউজ করতে হবে। ঠিক আছে,
এর জন্য এই বাক্যটা হচ্ছে সঠিক, কাম টু ইয়োর হোম। এখানে আমাদের শিক্ষার্থীদের যে জিনিসটা একটু বুঝতে কষ্ট হয় বা অনেক সময় একটু ভুল হতে পারে, এটা খুব একটা বড় ভুল না, তারপরে আমরা ভুল বলেই গণ্য করি। কোনটা বোঝেননি? ওকে, আমি বলছি। আমাদের গ্রামার বইগুলোতে বলা হয় যে হোমের আগে কোনো প্রেপোজিশন বসে না। শুধু হোম না, অ্যাব্রোড, শপিং, এরকম আরও বেশ কয়েকটা শব্দ আছে, এগুলোর আগে কোনো প্রেপোজিশন বসে না। আমরা শুধু হোমটা দিয়ে বোঝাচ্ছি, ওগুলো নিয়ে পরে আমরা অ্যাডভার্বের ক্লাস আলোচনা করব। সো দেখুন, হোমের আগে কোনো প্রেপোজিশন বসাতে পারবো না। তাহলে খাম, আমার বাসা আসো। আচ্ছা, স্কুলে যাও, গো টু স্কুল। এই যে গো টু স্কুল, স্কুলের আগে টু বসেছে, তাহলে বাসা যাও, গো টু হোম হওয়ার কথা, কিন্তু এখানে গো এর পরে টু আমি বসাতে পারবো না, কারণ হোমের আগে টু হবে না। কিন্তু যদি আমি সেই হোমটা কার বাসা, মানে একটা ডিটারমিনার বসাই, ডিটারমিনার কি মানে ওই বইটা কি পড়েছেন? ওকে, দেখুন মাই কিন্তু একটা ডিটারমিনার, ইয়োর, আওয়ার, এগুলো কি একটা ডিটারমিনার। যদি হোমের আগে আমি ডিটারমিনার বসাই তাহলে আমাকে টু বসাতে হবে, এতটুকু। আই গো হোম, এটা ঠিক আছে। আই গো টু মাই হোম, এই যে মাইটা ডিটারমিনার। আচ্ছা, আমি যেখানে বলছিলাম এখানে মানুষজন একটু বুঝতে অসুবিধা হয়, অনেক সময় সংখ্যা বুঝতে অসুবিধা হয়। কি বললাম? সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন বা নট লেস দেন টাইপের হবে, আর বস্তুর ক্ষেত্রে হবে কি? নাথিং বাট। তাহলে দেখুন, বই একটা বস্তু, আর টাকা একটা কি সংখ্যা না? কোথায় গেল? টাকা একটা সংখ্যার বলছি না, এই জন্য নট মোর দেন নট লেস। বাট আমি আপনার মনে একটা সন্দেহ ঢুকাই দিতে চাই, এরা আমি উত্তর দিব না। কারো কারো মনে হতে পারে যে এখানে তো আ বুক আছে, একটা বই, এটাও তো একটা সংখ্যা বোঝাচ্ছে, তাই না? তাহলে এখানে আমি কি লিখবো? এটা আপনার জন্য প্রশ্ন। আমার প্রশ্ন কি বুঝতে পেরেছেন? যারা বুঝতে পারেন না, আমি আবারও বলছি, এক মিনিটে এই বেদকটা থেকে বের হয়ে যাবো আমরা। নট মোর দ্যান বা নট লেস দ্যান, এগুলো সাধারণত আমরা কিসে ইউজ করি? সংখ্যায়। আর নাথিং বাট, নাথিং, থিং মানে তো একটা বস্তু। থিং মানে কি? থিং, থিং এর বাংলা তো হচ্ছে বস্তু, আর তার সামনে যদি নো হয় অ্যাট, তাহলে হচ্ছে নাথিং। তার মানে বস্তু মানে কোনো কিছুই না, বস্তু না, মানে বস্তু না বলতে কোনো বস্তুই না, বিষয়টা হচ্ছে এমন, কোনো কিছু নেই। এই নাথিং আমরা কখন ইউজ করিলাম? যখন বস্তুকে বোঝায়, তাই না? এখন দেখুন, নট মোর দেন বা নট লেস দেন 100 টাকা, 100 একটা সংখ্যা, বুঝতে পারছি নট মোর দেন নট লেস দেন ইউজ করেছি। আর একটা বই একটা কি বস্তু? এখন কারো মাথায় প্রশ্ন হতে পারে, এখানে তো একটা আছে, একটা দ্বারাও তো সংখ্যা বোঝায়, তাহলে আমরা কি নেব? সো এটা প্রশ্ন বাসায় গুগল করবেন, জিমেনাইকে আস্ক করবেন, চ্যাট জিপিটি করবেন, এটা কি দুইটাই করা যেতে পারে নাকি একটাই? আমি জাস্ট আপনাকে প্রশ্ন জাগিয়ে দিলাম, সব কিছু ব্যাখ্যা দিতে চাই না। এখন সকলেই লেখেন, আমার একটা নাটক দেখছিলাম মোশাররফ করিমের, সম্পূর্ণ না, ওই যে ছোটো 1-2 মিনিট মাঝে মাঝে ফেসবুকে আসে। ও বলে যে ওর বিয়ে টিয়ে হয় না, কিচ্ছুই হয় না। এখন ওই বলে যে আমার একটা মাত্র বউ দরকার। এই যে আপনারা এটা লিখবেন, লিখে এটাকে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ করবেন। ভাই আমাকে একটা বিয়ে দে, আমার একটা মাত্র বউ দরকার। এটা লিখতে পারেন, সমস্যা নাই। মূল বিষয় হচ্ছে আমার একটা মাত্র বউ দরকার। বাংলার লেখেন, তার পাশে ইংলিশ করবেন। এটা করে আমরা এই পাঠটা শেষ করে চলে যাব। আচ্ছা, এখানে অনেকে কি লিখেছে? অনেকে লিখেছে যে আই নিড অনলি আ ওয়াইফ, ঠিক আছে না? তো একটা কমন সেন্স কি বলে, ওয়াইফ তো একটা কি মানুষ। আমরা কি বলেছিলাম, এই যে মানুষ বা ব্যক্তি বোঝাতে, ব্যক্তি বা মহৎ সত্তা বোঝাতে নান বাট ইউজ হবে। অনেকে আসলে এটাকে সংখ্যার সাথে তুলনা করছে, মানে সে চায় যে আরও 4টা বিয়ে করতে, সামথিং লাইক দ্যাট, বিষয়টা হচ্ছে এমন, তাই না? কিন্তু এটা তো কমন সেন্স বোঝা যাচ্ছে যে মানুষ, এই জন্য আমরা নান বাট ইউজ করব। আচ্ছা, এখানে কারো কোনো প্রশ্ন আছে? সকলে এই অংশটা লিখে নেন। ওকে, ভেরি গুড। এই
সাবির স্টপ, এতটুকু লিখে নেন। আচ্ছা, আমরা এখানে এখন ফোকাস করছি, আমরা হ্যাভ টু হ্যাজ টু এই দুটাতে আগে ফোকাস করছি। দেখুন, হ্যাভ টু হ্যাজ টু এ কথার অর্থ হচ্ছে কোনো কাজ আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আপনি সাধারণত নিজ থেকে সেটা করতে চান না, মানে বাধ্যবাধকতা বুঝায়। কি বুঝায়? বাধ্যবাধকতা। যদিও আধুনিক ইংলিশে এখন এই পার্থক্যটা নেই। কার সাথে পার্থক্য? মাস্টের সাথে। কার সাথে পার্থক্য? মাস্ট। মাস্ট মানে কি? অবশ্যই করতে হয়, বা এই সামথিং লাইক দ্যাট। মাস্ট যে কথা, হ্যাভ টু হ্যাজ টু একই কথা। তাহলে আমি অবশ্যই রংপুরে যাব, এটা যে কথা, আমাকে রংপুরে যেতে হয় বা যেতেই হয়, একই কথা। এতটুকু বোঝা গিয়েছে? মূল কি বললাম? হ্যাভ টু হ্যাজ টু মানে কোনো কাজ আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে বা বাধ্যবাধকতা বুঝায়। অন দ্য আদার হ্যান্ড, অ্যাম টু ইজ টু আর টু প্রেজেন্ট সেন্সে, এটা দ্বারাও বাধ্যবাধকতা বুঝায়। কিন্তু হ্যাভ টু হ্যাজ টু দ্বারা বেশি বুঝায়, এটা দ্বারা কি বুঝায়? অ্যাম টু ইজ টু আর টু দ্বারা কি বুঝায়? কম বুঝায়। আমরা উদাহরণ বলবো, এবং এর ব্যবহারটা এটা সাধারণত ফর্মাল ইংলিশে বেশি ব্যবহার হয়। কি? কোন ইংলিশ? ফর্মাল, মানে পুরাতন ইংলিশ হয়ে গেছে এটা। বেশিরভাগ ক্ষেত্রে এখন হ্যাভ টু হ্যাজ টু ইউজ হয়। যেটাই হোক না কেন, আসলে আমরা যেন পারি সেটা আমরা দেখাবো। আর ওয়াজ টু, ওয়ার টু মানে কি? করতে হয়েছিল। আর হ্যাড টু মানে কি? করতেই হয়েছিল। করতেই হয়েছিল, চাপ আছে একটা। দেখুন, আমি ছোট্ট করে এখানে, আবার ছোট্ট না বড় করে লিখেছি। ওকে, আমি এখানে বড় করে লিখেছি অ্যাম টু, ইজ টু, আর টু, দুইটা অর্থ। একটা কোনো কাজ করতেই হয় বা হবে, দুইটা সেন্স দেয়, একটা বর্তমান সেন্স আর একটা হচ্ছে ভবিষ্যৎ সেন্স দেয়। এবং দেখুন, আর একটা অর্থ কি আছে? করার কথা আছে। আর একটা কি? কথা আছে, এ ধরনের একটা অর্থ দেয়। আপাতত মাথায় রাখবো, ওটা অন্য ক্লাসে আমরা অ্যাপ্লাই করব। স্টপ। আর ওয়াজ টু, ওয়ার টু মানে করতে হয়েছিল বা করার কথা ছিল। আপাতত আমরা করার কথা ছিল, করার কথা আছে, এই অর্থটা আপাতত গ্রহণ করছি না। ওটা অন্য ক্লাসে বলবো যে আমরা কখন গ্রহণ করব। এখন আসুন, আমাকে রংপুরে যেতেই হয়, এ কথার অর্থ কি? ইংলিশটা কি হবে? আই হ্যাভ টু গো টু রংপুর।
মানে এটা যদি আমি ট্রেডিশনাল গ্রামার অনুসারে বলি, বিষয়টা হচ্ছে এমন, আমি মনে করেন কোনো অফিসে কাজ করি বা কোনো জায়গায় কাজ করি, তবে আমার পরিবার থেকে আমি যেতে চাচ্ছি না, বাট আমাকে একটু প্রেশার করলে যে যা যা, এই জন্যই বললাম যে বাবা আমার উপর লেভেল থেকে চাপ আছে, আমাকে যেতেই হচ্ছে। এটা হচ্ছে ট্রেডিশনাল গ্রামার, পুরাতন গ্রামার। কিন্তু মডার্ন গ্রামারে এখন এরকম কোনো পার্থক্য তুলে ধরে না। 2 নম্বর বাক্য, আমাকে জরিনার সাথে কথা বলতেই হয়েছিল, অতীত। তাহলে কি হবে? I had to talk to জরিনা। জরিনাকে রান্না করতে হয়, তাহলে কি হবে? জরিনা ইজ টু কুক। এখানে তেমন একটা চাপ আমি প্রকাশ করছি না, তাই না? করতেই হয় এই টাইপের কথা বলি নাই। জরিনা ইজ টু কুক। আবার টক উইথ না, এখানে টকটা আসলে কি হিসাবে ইউজ হয়েছে বলুন তো? এটা টক কি ভার্ব না কথা বলা? কিন্তু যখন আমি বলবো এটা নাউন হিসাবে, বাক্যটা লিখে রাখেন, I have a talk with জরিনা। দেখুন এটা কিন্তু এখানে নাউন। কিভাবে আমি বুঝবো? খুবই সহজ। এটা কি বলুন তো? ডিটারমিনার না আর্টিকেল? আমরা প্রথম ক্লাসে বলেছিলাম আর্টিকেল বা ডিটারমিনার যাই হোক না কেন, এরপরে যদি একটা শব্দ থাকে সেটা বেশিরভাগ মানে সেটা কি হবে স্যার? নাউন। তাহলে এখানে ঠকটা হচ্ছে নাউন। যখন ঠক নাউন হিসেবে ইউজ হবে তখন আমি এর সাথে উইথ ইউজ করব। আর যখন ঠক এখানে ভার্ব, দেখেন কারণ টু এর পরে V1 বসেছে ভার্ব, যখন টক ভার্ব তখন আমি টু ইউজ করব, যখন নাউন তখন আমরা কি ইউজ করব? উইথ। আমি হয়তো পার্থক্য করে বুঝাতে পেরেছি, যারা বুঝেছেন ভালো, না বুঝলে কোনো অসুবিধা নাই, অন্য ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন। এই অর্ণবকে পড়া পড়তেই হয়, ইংলিশটা বলুন তো? অর্ণবকে পড়া পড়তেই হয়, পড়া পড়তেই হয়। হ্যাঁ, অর্ণব হ্যাঁ ইস রিড না তো, আমরা বললাম যে পড়তেই হয়। পড়তেই হয় মানে এখানে প্রেশার করতেই হয়, তাহলে এখানে হ্যাভ টু বা হ্যাজ টু, তাই না? তাহলে অর্ণবের সাথে কি হবে? হ্যাভ না হ্যাজ? হ্যাজ। তাহলে অর্ণব হ্যাজ টু রিড, আর কিছু নাই। তাহলে অর্ণবকে হাসতেই হয়েছিল, অতীত, হ্যাড টু হাসি, স্মাইল বা লাভ, তাই না? আচ্ছা আমি একটু ছোট্ট করে প্রশ্ন করতে চাই। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এই যে হ্যাভ টু হ্যাজ টু এগুলো নিয়ে কে বুঝেননি? আর একটু বললে ভালো হতো, হাত তুলুন তো। কে? ইয়ামিন, ওকে। আর এনিবডি এলস? সকলকে বোঝাতে পারলাম? কি ভয়ঙ্কর অবস্থা, বুঝাতে পেরেছি? হ্যাঁ, আচ্ছা খুবই সহজভাবে বলছি। টু এর পরে সাধারণত ভার্ব অন বসে, তাই না? তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, এগুলোর পরে কী হবে? ভি অন হবে। এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। এখন সেই হ্যাভ টু এবং হ্যাজ টু, কোনো একটা বাক্যে হ্যাভ টু বা হ্যাজ টু থাকলে তার অর্থটা কেমন হয়? এর অর্থটা হয় যে আমাকে কোনো কাজ করতেই হয়, মানে বাধ্যবাধকতা বোঝায়, আমার উপর চাপিয়ে দেয়, এমন অর্থ বোঝায়। তাহলে যদি বলি ইয়ামিনকে প্রাইভেট আসতেই হয়, এই ইয়ামিন বিয়ে খেতে যাননি? খাওয়া দাওয়া করে এসছেন? খাওয়া দাওয়া মানে ভালো হয়নি, এই জন্য তাড়াতাড়ি আসছেন। আচ্ছা যাই হোক, তাহলে ইয়ামিনকে প্রাইভেট আসতেই হয়, এর ইংলিশটা কী হবে? হ্যাজ টু কাম টু প্রাইভেট। আর ইয়ামিনকে প্রাইভেট আসতেই হয়েছিল, আর আসতে হয়, সাধারণ আসতে হয়, একটু কম চাপ নাও, তখন ইজ টু, আর টু বা এম টু হবে, তাই না? তাহলে বলুন দেখি কি হবে? তাহলে ইয়ামিনকে প্রাইভেট আসতে হয়, এই আপনি বলুন, স্টপ। প্রাইভেট আসতে হয়, ইজ টু কাম টু প্রাইভেট। আর আসতে হয়েছিল না, আসতেই হয়েছিল, আসতে সিম্পল, চাপ দিই নেই, আসতে হয়েছিল। দেখুন না, তে হয়ে কি হবে? এই দেখুন, এই যে কোট কোট, হ্যাঁ এতটুকু বোঝা গিয়েছে। আর বাকি কে বুঝেননি? সকলে বুঝেছেন? জাহিদ, বুঝাতে পেরেছি? এই আমিন বসুন। আচ্ছা দেখুন, মানে এখন আমরা বলুন তো, এই যে প্রথম বাক্যটা কি অ্যাফার্মেটিভে আছে নেগেটিভে আছে? মেরা বলুন তো, আমাকে রংপুর যেতেই হয়, এটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ?
অ্যাফার্মেটিভ, এখানে তো না বোধক কোনো শব্দ আমি খুঁজে পাচ্ছি না, অর্থ খুঁজে পাচ্ছি না। তাহলে আমাকে পরীক্ষায় বলবে এটাকে বাবা তুমি নেগেটিভ করো। তাহলে দেখুন তো কোনো কাজ করতেই হয়, এটাকে যদি একটু আমি পেঁচিয়ে নেগেটিভ আকারে বলি তাহলে সেটা হচ্ছে এমন না করে পারি না, না করে পারি না মানে করতেই হয় বিষয়টা। হ্যাঁ, তাহলে না যে, তাহলে এটা কি হবে বলুন তো দেখি। আমি রংপুর না গিয়ে পারি না, এই জন্য আমি লিখেছিলাম ক্যান নট, বাট, খুড, এগুলো বাংলা অর্থে লিখিনি এখনো। তাহলে দেখুন এ মানুষজন স্টপ, আমার কথা মনোযোগ দিয়ে শুনুন, শোনার দরকার নাই, শুধু মনোযোগ দেন। এটা হচ্ছে না করে পারি না, না করে পারি না। বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটারই অর্থ একই, একই অর্থ দেবে। ক্যান নট বাট, ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প বাট, তিনটারই বাংলা অর্থ একই, না করে পারি না। যে কোনো ইচ্ছা, যে কোনো একটা ইউজ করলেন, কিন্তু মাথায় রাখবেন যখন বাট ইউজ করবেন V1 দিতে হবে, হেল্প ইউজ করলে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে, ঠিক আছে? স্টপ, একটু কথা কম বলুন, শুনুন। ক্যান নট এটা হচ্ছে প্রেজেন্ট সেন্সকে বোঝায়, তাই না? প্রেজেন্ট অ্যান্ড ফিউচার সেন্সকে বোঝায় ক্যান দ্বারা। আর খুড দ্বারা কি বোঝায় বলুন তো দেখি? ফার্স্ট সেন্সকে। খুড দ্বারা কি বোঝায়? ফার্স্ট সেন্সকে। ওয়ার্দা, মাথা ব্যথা করছে? মাথা ব্যথা করছে? আচ্ছা, মাথা তাহলে নিচু করে রাখেন। প্রজ্ঞা, আমি না দাঁড়িয়ে পারি না, এর ইংলিশটা কী হবে? আমি একটা সাহায্য করি, আমি না বলে পারি না, আই ক্যান নট বাট টেল, তাহলে আমি না দাঁড়িয়ে পারি না স্ট্যান্ড। আর যদি আপনি বাটের পরিবর্তে এখানে হেল্প ইউজ করেন তাহলে কেমন হবে? আই ক্যান নট হেল্প স্ট্যান্ডিং, আইএনজি, তাই না? স্ট্যান্ডিং, ঠিক আছে? ওকে, সিট ডাউন। আপনি বলুন তো, না, আমি না করে পারি নাই। হ্যাঁ, পারি না, ইয়েস। হ্যাঁ, কুড নট বাট ডু, আই কুড নট বাট ডু। আর যদি আপনি হেল্প ইউজ করতে চান, আচ্ছা, আপনি 2 নম্বরটা ক্যান নট মানে ক্যান নট মানে আই মিন কুড নট হেল্পটা ইউজ করুন। কুড নট হেল্প ডুইং, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের এখানে সেখানে আমরা 3-4 মিনিটও ওয়েট করবো না, শেষ। আমাকে রংপুর যেতেই হয়, যেতেই হয় কথার অর্থ হচ্ছে আমি না গিয়ে পারি না, যেতেই হয় কথার অর্থ হচ্ছে আমি বাধ্য, না গিয়ে পারি না। তার মানে হচ্ছে কি হবে এটা? আই যেহেতু প্রেজেন্ট, তাহলে এই জন্য কি হবে? ক্যান নট বাট গো টু রংপুর। তারপর একটা 2 নম্বরটা আপনার নিজে লিখুন, আমাকে পড়ুন। এবার আমি মুখে মুখে 2-1টাকে ধরবো। আচ্ছা, 2 নম্বর বাক্যটা এমন হওয়া উচিত ছিল, জৈনা, আমাকে জৈনার সাথে কথা বলতেই হয়, তাহলে হ্যাড টু এর পরিবর্তে আমরা কি ইউজ করবো? যেহেতু এটা অতীত, এর জন্য কি হবে? কুড নট বাট, তারপরে হচ্ছে টক টু জরিনা। কেউ যদি হেল্প করতে ইউজ করতে চায় করতে পারে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, প্রেজেন্ট এবং ফিউচার সেন্সের ক্ষেত্রে ক্যান নট ইউজ করবো, আর অতীতের ক্ষেত্রে কুড নট ইউজ করবো। এবং আমাদের বইগুলোতে সাধারণত আমাদের গ্রামার বইগুলোতে উপরে 2টা দেওয়া আছে, ক্যান নট বাট এবং ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প, এবং এই 2টার কম্বাইন্ড করে আরেকটা হয় ক্যান নট হেল্প বাট। এটাও সঠিক, কিন্তু আপনারা আসলে পরীক্ষায় আসলে কোনটা ইউজ করবেন? উপরের 2টা যে কোনো একটা ইউজ করবেন। আর এটা একটু জেনে রাখলেন, এটা ইউজ করলে ভুল নাই। আবার বলছি, উপরের 2টার কম্বাইন্ড ফর্ম হচ্ছে এটা, কিন্তু আমরা পরীক্ষায় উপরে যে কোনো 2টা ইউজ করবেন। হ্যাঁ, নিচেরটা যদি করবেন সমস্যা নাই, কিন্তু আমরা সাজেস্ট করবো উপরের 2টাকে যে কোনো একটা ইউজ করি, এটা বেশি প্রচলিত। আমি এই কথা বলে এই ক্লাস শেষ করছি। মাস্ট, মাস্ট মানে অবশ্যই করতে হয়, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো মানেও করতে হয়, হ্যাড টু মানে করতে হয়েছিল, বি টু মানে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এই টাইপের শব্দ থাকলে শোনা। না, আবার একটু বলুন তো স্যার প্লিজ, আমি প্রশ্ন বুঝতে পারিনি।
হ্যাঁ, জৈনিকা রান্না করতে হয় না, এটা তো প্রেজেন্ট সিম্পল। হ্যাঁ, কোথায় কোথায় আইএনজি? ওই যে হেল্প কুকিং। ও নাইস কোয়েশ্চেন, থ্যাংক ইউ। ও সরি, আচ্ছা ঠিক আছে, খুব ভালো প্রশ্ন করেছেন। এই মানুষজন, এই মেয়ে শুনুন, যদি দুইটা ভার্ব পাশাপাশি আসে, আমরা আবারও বলছি, এরকম একটা, যদি এটা একটা ভার্ব এবং এটা আর একটা ভার্ব, যদি দুইটা ভার্ব পাশাপাশি আসে, তাহলে আমরা কি করব? আমরা হয় তার মাঝখানে টু নামে একটা প্রেপোজিশন আনবো, না হলে ওই পরের ভার্বের বেস ফর্ম মানে ভার্ব অনের সাথে কি যুক্ত করব? আইএনজি যোগ করব। এর জন্য হেল্প হচ্ছে এমন একটা ভার্ব, এটা একটা আসলে ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? এটা একদম স্বতঃসিদ্ধ নিয়ম, এটা করতেই হবে আপনাকে। না, এই ক্ষেত্রে আপনি টু ইউজ করতে পারবেন না। খুব ভালো প্রশ্ন, কেন ইউজ করতে পারবেন না? কারণ যাদের ভাষা এগুলো, যাদের ভাষা, তারাই ফিক্স করে দিয়েছে হেল্পের পরে আপনাকে আইএনজি ইউজ করতেই হবে, রাইট? এবং আবারও বলছি, আমি যে এই কথাটা বললাম না, দুইটা ভার্ব পাশাপাশি থাকলে হয় পরের ভার্বের সামনে টু, না হলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। এগুলো কিন্তু প্রত্যেকটা ভার্বের সাথে না, সব ক্ষেত্রে এটা খাটবে না, ব্যতিক্রম আছে, সব ক্ষেত্রে খাটবে না, এটা একটু মাথায় রাখবেন। এটা নিয়ে আমরা আলোচনা আসবো পরে। আর কারো কোনো প্রশ্ন আছে? না, তাহলে এখন আমি যাকে জিজ্ঞেস করব সেই বলবে। রাফি বলুন, এই এতগুলো, এই 15-20 মিনিট থেকে যে একটা নিয়মেই পড়ে আছি, এটার আসলে সামারিটা কি? সামারি বলুন। তার মানে লাস্ট একটা বাক্য লিখে আমরা এটা শেষ করি, সেটা আপনি লিখে নেন তো। ইউ মাস্ট cry for me someday. You must cry for me someday. আপনি অবশ্যই কাঁদবেন আমার জন্য কোনো না কোনো একদিন। হ্যাঁ, এটাকে নেগেটিভ করে ইয়া করুন। এগুলো হচ্ছে বাংলা সিনেমার ডায়লগ, তাই না? তাহলে আমাকে বুঝলে না, অবশ্যই তোমাকে কাঁদতেই হবে। গুড, বাকিদেরও শেষ আশা করি। আচ্ছা, এখন আমার কথা একটু শুনুন। এই বাক্যটা আসলে কি বাক্য? আই হ্যাভ টু গো টু রংপুর, এটা একটা সাবজেক্ট। এই যে হ্যাভ টু গো, এটা কি ভার্বের অংশ, তাই না? সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে অ্যাসার্টিভের অংশ। এই যে আই ক্যান নট, আই হচ্ছে সাবজেক্ট, এই যে ক্যান নট বাট গো, এটা আছে ভার্বের অংশ। সাবজেক্ট প্লাস ভার্ব কিসের অংশ? অ্যাসার্টিভের অংশ। শেষ, অনেক কথা বলা শেষ, পড়াশোনাও শেষ, একটা অংশ। হ্যাঁ, আবার বলুন তো আরেকবার, কি বললেন? লিখে নেন। আশা করি প্রশ্নের এখানেও ক্লিয়ার হবে। সো সামটাইমস মানে প্রায়, সাম টাইম গ্যাপ দিয়ে কিছু সময়, আর সাম টাইম গ্যাপ বাদ একসাথে, সেটা হচ্ছে অতীত বা ভবিষ্যতের কোনো না কোনো এক সময়, কোনো এক সময়। হ্যাঁ, এই যে মাঝে মাঝে যে কথা, প্রায় একই কথা, প্রায় বা মাঝে মাঝে।
এটা মুখস্থ রাখা যদিও ঠাপ, বাট কে যেভাবে মনে রাখতে পারেন রাখতে পারেন, এলোমেলো হয়ে যায়। শেষ। কারো কোনো কি প্রশ্ন আছে? আসলে কারো কোনো প্রশ্ন নেই। আবারও আমি বারবার কিন্তু এই কারো কোনো প্রশ্ন আছে একটা ক্লাসে কমপক্ষে 15 থেকে 20 বার জিজ্ঞেস করি। আমি আসলে খুবই আশাহত হই যখন উত্তর থাকে না, মানে প্রশ্ন থাকে না। আমি ভালো বুঝাতে পারি, মানে আসলে আমি ভালো বুঝাতে পারি এতটুকু আমি জানি, কিন্তু আমি এটা জানি না যে আসলে একসাথে সকলকে, মানে বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা আছে, একসাথে সকলকে বুঝাতে পারি এটা আমার জানা নেই। কারণ শিক্ষণ পদ্ধতি একজন আলাদা। সো যে চুপ করে থাকার পরেও বলবে যে কি সমস্যা থাকার পরেও বলবে না যে সমস্যা আছে, তার জন্য খারাপ দিন অপেক্ষা করছে। এখন আমরা ইন্ট্রোগেটিভে বেশি সময় নেব না, খুব অল্প সময়। আবারও বলছি, একটু বোরিংনেস কাজ করা শুরু করছে, কোনোই করার নাই, আমাদের শিখতে হবে। আমরা ঠাস করে স্ট্রাকচারটাগুলো আগে লিখে ফেলি। আমি দেখি জিজ্ঞেস করি, এই মেয়েটাকে জিজ্ঞেস করবো, ইটস ইউ, বলুন। ফাইজা, আচ্ছা ফাইজা বলুন, ইন্ট্রোগেটিভের স্ট্রাকচারগুলো বলুন। হ্যাঁ বলুন স্ট্রাকচার। তাহলে আমরা কথা বলা শুরু করছি। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ। আমরা জানি প্রশ্ন তিনভাবে করা যায়। একটা প্রশ্নের নাম হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, একটা প্রশ্নের নাম হচ্ছে WS কোয়েশ্চেন, আর একটা হচ্ছে স্টেটমেন্ট অ্যাজ আ কোয়েশ্চেন। এর আগের ক্লাসে আমরা ইন ডিটেল পড়েছি, এই জন্য আর পড়ছি না। ইয়েস নো কোয়েশ্চেনের প্যাটার্ন হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, মানে সবার আগে সাবজেক্টে কে আসবে, অক্সিলারি ভার্ব আসবে। কিন্তু অ্যাসার্টিভ ফর্মটা কেমন ছিল বলুন তো? আগে সাবজেক্ট পরে ভার্ব। আর ইন্ট্রোগেটিভে কী হয়ে গিয়েছে, আগে অক্সিলারি ভার্ব, মানে আগেই ভার্ব পরে সাবজেক্ট আসছে। বিষয়টা হচ্ছে এমন। 2 নম্বর হচ্ছে WS ওয়ার্ড বা ফ্রেজ, তার সাথে তারপরে অক্সিলারি ভার্ব, এরপরে কে আসবে, সাবজেক্ট কে আসবে। আর 3 নম্বর হচ্ছে স্টেটমেন্ট, মানে যে কোনো সাধারণ বাক্য বা শব্দ যাই হোক, তারপরে কী হবে, প্রশ্নবোধক, সেটা স্টেটমেন্ট করছেন। আমরা এটা নিয়ে এখন আলোচনা করব না, কারণ অনেক আলোচনা করেছি। এটা নিয়ে ছোট্ট করে 2টা করে রাখবো। একটা বাক্য লিখি, আর ইউ আ টিচার, ছোট্ট একটা বাক্য লিখলাম। তারপর লিখলাম ওয়ার ডু ইউ টিচ, আর ইউ আ টিচার, ওয়ার ডু ইউ টিচ, তুমি কোথায় পড়াও। এই বাক্যগুলো আসলে কি বাক্য, কেন? আচ্ছা বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তাহলে এগুলো আসলে যদি বাক্যটা এমন থাকতো, আরটা যদি ইউ এর পরে চলে যেত, ইউ আর আ টিচার, তাহলে এটা হয়ে যেত কি বাক্য, অ্যাসার্টিভ। কেন এই ছেলে লাম, বলুন তো কেন এটা অ্যাসার্টিভ হতো? এই বাক্যটা কেন অ্যাসার্টিভ হতো? ট্রাই। অ্যাসার্টিভের বৈশিষ্ট্যটা আমরা কি জানলাম, সাবজেক্ট এরপরে ভার্ব থাকবে। আর ইন্ট্রোগেটিভের কি থাকবে, অক্সিলারি ভার্ব থাকতে পারে, তারপরে আসলে সাবজেক্ট থাকবে। তাহলে দেখুন তো এটা অক্সিলারি ভার্ব আগে আছে না, সবার আগে দেখুন, সবার আগে, এরপরে সাবজেক্ট আছে। আর এখানে অ্যাসার্টিভের বৈশিষ্ট্য কি, আগে সাবজেক্ট ইউ, তারপরে কি স্যার, ভার্ব, তাই না? তাহলে এটা মেনটেন করছে, এই জন্য এটা, তাই না? বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এটা হচ্ছে একটা কি বাক্য, WS কোয়েশ্চেন, WS ওয়ার্ড আছে, তারপরে অক্সিলারি ভার্ব আছে। এখন আমরা এখানে যে জিনিসটা শিখবো সেটা দেখুন, একটা নতুন জিনিস আমরা একটু বলার চেষ্টা করছি। হু হেল্পড মি,
বলুন তো এটা কি বাক্য? এটা কি বাক্য? এটা ইন্ট্রোগেটিভ বাক্য। কিন্তু আমরা এতদিন থেকে একদম মাইক ফোটা চিৎকার করে আসছি ইন ডাব্লিউএস ওয়ার্ডের পরে আমাকে অক্সিলারি ভার্ব থাকতেই হবে। কিন্তু দেখেন এখানে ডাব্লিউএস ওয়ার্ডের পরে কি নেই? অক্সিলারি ভার্ব নেই। তারপর এটা ইন্ট্রোগেটিভ। এখন আমি জিজ্ঞেস করব কেন? আর একটা বাক্য লিখি। আচ্ছা, এটা ইয়া করি। এই বাক্যটা কেন ইন্ট্রোগেটিভ? কারণ এটা তো নিয়মটা মানলো না। তাহলে আমরা কারো জানা নেই, আমরা যেটা বলছি, যখন ডাব্লিউএস ওয়ার্ড নিজেই সাবজেক্টের কাজ করে, কঠিন বাংলা হয়ে গেল, যখন ডাব্লিউএস ওয়ার্ডটা নিজেই সাবজেক্ট হিসেবে কাজ করে, তখন সেখানে আমাদের অক্সিলারি ভার্ব আনতে হয় না, দরকার নাই। কিভাবে আমি বুঝলাম? আমি যদি এখানে এই বাক্যটা আবার লিখি, ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? এখানে সাবজেক্ট কে বলুন তো? ইউ। কিন্তু এই বাক্যে সাবজেক্ট কে? হু হেল্পড মি, কে আমাকে সাহায্য করেছিল। এই যে কে আমাকে সাহায্য করেছে, এটাই সাবজেক্ট। এবং সেই সাবজেক্ট হিসেবে কে কাজ করছে? ডাব্লিউএস ওয়ার্ড নিজেই কাজ করছে। যখন সাবজেক্ট হিসেবে ডাব্লিউএস ওয়ার্ড নিজেই কাজ করে, তখন আমরা কি জানি না, অক্সিলারি ভার্ব দরকার হয় না। এই জন্যই এটা আসলে ডাব্লিউএস ওয়ার্ড ঠিক আছে, কিন্তু কেন অক্সিলারি ভার্বের দরকার নাই? কারণ ও সাবজেক্ট নিজে কাজ করছে। কিন্তু যদি কেউ এইটা এভাবে লেখে যে উড ডিড হেল্প মি, না, এটা এভাবে আমরা লিখব না। তখন হ্যাঁ, হু আর ইউ, হ্যাঁ এক্স্যাক্টলি। এই যে এটা তারপরেও যদিও ইয়ে কাজ করছে, হু আরটা অক্সিলারি ভার্ব, হু আর ইউ এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। এই যে না, হু ইউ আর তুমি যে হয়ে যাবে তখন। এই জিনিসটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? আচ্ছা, আমি আবারও বলছি, হু হেল্পড মি বাংলা অর্থ কি স্যার? কে আমাকে সাহায্য করেছিল। আচ্ছা বলুন দেখি, স্বীকৃতি এখানে সাবজেক্টটা আসলে কে? এই যে হু নিজেই। স্যার, যখন ডাব্লিউএস ওয়ার্ড নিজের সাবজেক্ট হিসেবে কাজ করে, নিজে কি হিসাবে কাজ করে? সাবজেক্ট হিসাবে কাজ করলে বাকিটুকু নিজে লিখে নেন, এরপরে অক্সিলারি ভার্ব বসাই না। বলুন। কেন না? হ্যাঁ, কে? এখানে অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করছে। অক্সিলারি ভার্ব কী ভার্ব হিসেবে কাজ করছে? মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব ঠিক আছে, কিন্তু আমরা বলেছিলাম না, যদি কোনো বাক্যে একটাই ভার্ব থাকে সেটা মেইন ভার্ব হিসেবে কাজ করবে, সেটা হোক অক্সিলারি ভার্ব বা এনিথিং ক্যান বি। অবশ্যই। স্যার দেখুন তো, ওয়াই মানে হচ্ছে কেন। এই বাক্যে সাবজেক্ট কে বলুন দেখি? ইউ না? ঠিক আছে। কি দেখলাম? এর বাংলা অর্থ হচ্ছে কে তোমাকে মেরেছিল। হু বিট ইউ মানে কি? কে তোমাকে মেরেছিল। এখানে দেখেন ইউটা আসলে কি? অবজেক্ট। কি এখানে ইউটা? অবজেক্ট। হু মানে কে, কে নিজের সাবজেক্ট। কে তোমাকে মেরেছিল? জরিনা আমাকে মেরেছিল। কেন এটা সাবজেক্ট? সাবজেক্টের অবস্থানে এই ক্ষেত্রে এই জায়গায় আসে ভার্বের আগে কাজ করে। মেইন ভার্বের আগে সাবজেক্টের অবস্থান। সাবজেক্টের অবস্থান কার আগে? মেইন ভার্বের আগে। সাবজেক্টের অবস্থান কার আগে? মেইন ভার্বের আগে। তাহলে এই 2 নম্বর বাক্য দেখুন, এখানে মেইন ভার্ব কে? এই বাক্যটায় মেইন ভার্ব কে? ক্রাই। তাহলে ক্রাইয়ের আগে কে আছে? ইউ আছে সাবজেক্ট।
আবারও এই বাক্যটায় মেইন ভার্ব আসলে কে? আর। আর কি এখানে অক্সিলারি ভার্ব আমরা জানি, কিন্তু যদি একটা বাক্যে একটাই ভার্ব থাকে সেটাই মেইন ভার্ব হিসেবে কাজ করে, তাহলে এই মেইন ভার্বের আগে কি আছে? হু আছে। তাহলে হুটা এখানে কি সাবজেক্ট। বুঝতে পেরেছেন? কিছুই বোঝেন নাই। তাহলে দেখুন ওয়ার, ওয়ার মানে কোথায়। এই যে এটা তো মেইন ভার্ব না, এটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব। এই যে লিভ মেইন ভার্ব, এর আগে সাবজেক্ট আছে। এই ইউটা কেন সাবজেক্ট হবে না? কারণ ইউ আসলে মেইন ভার্বের পরে আছে, অবজেক্টের পজিশনে আছে, এই জন্য সে সাবজেক্ট নয়। বুঝতে পেরেছি? বুঝতে পারি নাই? আপাতত এতটুকুই থাক। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, ওকে, ধরে নিয়েন না। ওকে, আমরা যে এটা ব্যাখ্যাটা দিলাম কেন এখানে অক্সিলারি ভার্ব না লিখে, এটা যদি আমি এভাবে লিখতাম, এই বাক্যটাকে এভাবে লিখলে কিন্তু বাক্যটা কি হয়ে যেত? ভুল হয়ে যেত। কারণ যখন ডাব্লিউএস ওয়ার্ড নিজের সাবজেক্ট হিসেবে কাজ করে তখন সেটা আসলে অক্সিলারি ভার্ব দরকার হয় না। এটা শুধু প্রেজেন্ট সিম্পল এবং পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে দরকার, আর বাকিগুলোর ক্ষেত্রে এই নিয়ম করেন। হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইড করাবো। হ্যাঁ, আচ্ছা দেখুন মানুষজন একটু প্লিজ, কে আমাকে সাহায্য করেছিল? আমি দ্বারা বোঝাচ্ছি আমি যেদিন বিপদে পড়েছিলাম, এখন আমার অনেক টাকা, সকলে আমার একদম আশেপাশে আছে। যখন আমার বিপদে ছিল, বিপদ পড়েছে, তখন কেউ আশেপাশে ছিল না। যাই কথা প্রসঙ্গে একদিন ঝগড়া আসলো যে আমি যে অমুক সময় 2025 সালে যে গরিব ছিলাম, কে আমাকে সাহায্য করেছিল। এ মানে এ কথার অর্থ কি? সুন্দর বাংলা অর্থ কি? তার মানে কেউ আমাকে সাহায্য করেনি, কেউ আমাকে সাহায্য করেনি। তাহলে এই যে কেউ না, এই যে কেউ না এর ইংলিশ হচ্ছে দেয়ার ইজ নো ওয়ান। দেয়ার ইজ নো ওয়ান। এটা প্রেজেন্টের ক্ষেত্রে। যদি অতীত হয় তাহলে দেয়ার ওয়াজ নো ওয়ান, কেউ ছিল না। তাহলে কেউ আমাকে সাহায্য করেনি মানে কোনো ব্যক্তি আমাকে সাহায্য করেনি। দেয়ার ইজ নো ওয়ান মানে দেয়ার ওয়াজ তখন হয়ে যাবে হু হেল্পড মি। এটা তখন কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, হেল্পটি হবে, কারণ এখানে এই ডাব্লিউএস ওয়ার্ড তখন আর ডাব্লিউএস হিসেবে কাজ করবে না, এ কনজাংশন হিসেবে কাজ করবে। আমরা এগুলো আলোচনা করবো, এত কঠিনে যাইতেছি না, বাট আমরা স্ট্রাকচারটা মাথায় রাখি। হ্যাঁ, আবার বলুন তো প্লিজ। হোয়াট ইজ ইট? হ্যাঁ, ইট তো অবশ্যই অবজেক্ট, ভার্বের পরে বসছে। হ্যাঁ হ্যাঁ, হোয়াট সাবজেক্ট? না, এটা তো অ্যাসার্টিভ করলাম। এই যে এটা তখন তো আর ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে ইউজ হয়নি, মানে এটা কনজাংশন হিসেবে ইউজ হয়েছে, প্রশ্ন করে করতে ইউজ হয়নি। আমরা বলবো এগুলো নিয়ে আজকে। দেয়ার ইজ নো ওয়ান মানে কেউ নেই। এটা এখানে ইতি, এটা নিয়ে বেশি আর কথা বাড়াবো না, এটা নিয়ে আসবে আমাদের পরে। আমাদের মনে একটু ব্রেক দেওয়া দরকার। আচ্ছা, শুধু অপটিটিভটা আমরা 5-6 মিনিটে শেষ করে দেই। হ্যাঁ, এটা শেষ হবে, তারপর ক্লাস শেষ। টাইটেল দেই।
স্টপ স্টপ স্টপ, এটা না, এটা খুবই ছোট জিনিস। এবং এখানে আগে একটা প্রশ্ন করে রাখি, কেন আধুনিক গ্রামারে অপটেটিভকে ধরা হয় না? কেন বলা হয় অপটেটিভ হচ্ছে অ্যাসার্টিভের এই বংশধর, অ্যাসার্টিভের এই অংশ? এটা প্রশ্ন তো মানে আগে পড়াবো তারপর বলবো, সর্দি লেগে গেল। দেখা কি শেষ? এতটুকু দিয়ে আমরা একটু ব্রেক দেবো। অপটেটিভ বাক্য দুভাবে গঠিত হয়। অপটেটিভ বাক্য কয়ভাবে গঠিত হতে পারে? দুইভাবে। একটা আসলে মেই দ্বারা শুরু হতে পারে, উচ্চারণ হচ্ছে মেই দ্বারা শুরু হতে পারে, অথবা একটা লং দ্বারা শুরু হতে পারে। ঠিক আছে, স্টার্টটা এভাবে হতে পারে। আমরা প্রথমে একটা বাক্য লিখলাম, মে আল্লাহ হেল্প ইউ, অথবা মে আল্লাহ ব্লেস বা লাভ ইউ। কথার অর্থ হচ্ছে আল্লাহ তোমাকে সাহায্য করুক। এটা আমি কি করলাম? এটা আমি একটা তার জন্য দোয়া করলাম। কি করলাম? তার জন্য দোয়া করলাম। 2 নম্বর বাক্য হচ্ছে কি, লং লিভ হাদি ইন আওয়ার হার্ট। তো লং লিভ হাদি ইন আওয়ার হার্ট মানে হাদি তো সকলেই চেনেন, না চেনার কিছু নেই। আমাদের হৃদয়ে হাদি কি হোক? দীর্ঘজীবী হোক। হাদি কি হোক? দীর্ঘজীবী হোক। তাহলে এটা আমি আসলে কি করলাম? একটা আশা করলাম, ইচ্ছা করলাম, আমাদের হৃদয়ে, আমাদের কাছে যেন হাদি সারা জীবন বেঁচে থাকে। তার মানে প্রথমের বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তোমাকে সাহায্য করুক, এটা আমি দোয়া করছি যে বাবা যাও, আল্লাহ তোকে বড় করুক, আল্লাহ তোকে সাহায্য করুক। আর 2 নম্বর বাক্যটা হচ্ছে কি, আমি একটা আশা পোষণ করছি, কি বলে, ইচ্ছা পোষণ করছি যে হাদি দীর্ঘজীবী হোক। আর একটা আমরা এটা লিখবো, লং লিভ আওয়ার টিচার। এ কথার অর্থ কি বলুন তো? আমাদের শিক্ষক দীর্ঘজীবী হোক মানে অনেক দিন বেঁচে থাকুক। এটা আমি কি দোয়া করলাম না ইচ্ছা পোষণ করলাম? হ্যাঁ, ইচ্ছা পোষণ করলাম। দোয়া সাধারণত হবে মেই দ্বারা শুরু, আর লং দ্বারা আসলে ইচ্ছা পোষণ। তাহলে অপটেটিভ বাক্যগুলো আসলে কেমন, কি ধরনের প্রকাশ করে? অপটেটিভ বাক্য আসলে প্রেয়ার মানে দোয়া, আর একটা কি প্রকাশ করে? উইশেস। দোয়া, ইচ্ছা, এই ধরনের জিনিস প্রকাশ করে যে বাক্য, সেটাকে আমরা বলবো অপটেটিভ বাক্য। দুভাবে শুরু হতে পারে, মেই দ্বারা শুরু হতে পারে অথবা লং দ্বারা শুরু হতে পারে। মেই দ্বারা যেটা শুরু হয় সেটা আসলে প্রেই টাইপের অর্থ বোঝায়, মানে দোয়া টাইপের অর্থ বোঝায়। আর লং দ্বারা যেটা শুরু হয় সেটা আসলে উইশ টাইপের, মানে ইচ্ছা টাইপের অর্থ বোঝায়। 10 সেকেন্ড সময় দিচ্ছি, আমি যা বলছি কারণ নোট নেওয়ার লাগলে নেন। শেষ? ওকে, আমরা এখানে একটা বাক্য লিখেছি, মে আল্লাহ হেল্প ইউ। আগে হেল্পটা নেই, আল্লাহ তোমাকে কি করুক? দীর্ঘদিন বেঁচে রাখুক, মানে সরি সাহায্য করুক। আল্লাহ তোমাকে কি করুক? সাহায্য করুক। আমি একটা ইচ্ছা পোষণ করেছি না? সরি, এটা কি ইচ্ছা না দোয়া? দোয়া। তাহলে এই দোয়া মানে হচ্ছে কি, এটাকে আমি যদি একটু বাংলায় বলতে চাই তাহলে আমি দোয়া করি, আমি দোয়া করি আল্লাহ তোমাকে কি করুক? সাহায্য করুক। তাহলে স্যার এই বাক্যটা কেমন হবে? লং লিভ হাদি ইন আওয়ার হার্ট। তার মানে কি, আমি এটা যেহেতু আশা করেছি, ইচ্ছা, আমি আশা করি, আমি ইচ্ছা করি হাদি আমাদের হৃদয়ে অনেক দিন থাকুক। মানে এটা আসলে কে দোয়া করলো? মে আল্লাহ হেল্প ইউ। আমি তো আপনাকে বলছি যে মে আল্লাহ ব্লেস ইউ। তাহলে কে বলছে? আমি বলছি আপনাকে। হ্যাঁ, তখন অন্য কে বলবে? জরিনা। তাহলে জরিনাকে ডাকেন। জরিনা বলছে মে আল্লাহ ব্লেস ইউ। এটা আসলে এটা কমন সেন্স। হ্যাঁ হ্যাঁ, উইশ কোনটা? আই হোপটা কেন অপটেটিভ হবে না? হ্যাঁ, ওর ব্যাখ্যাই তো আমি দেবো। থ্যাংক ইউ ফর ইউর নাইস কোয়েশ্চেন। মানুষজন স্টপ করেন, কথা বলা বন্ধ করেন। অপটেটিভ কিভাবে যেন শুরু হয়? একটা হচ্ছে মেই দ্বারা শুরু হয়, আর একটা হচ্ছে লং দ্বারা শুরু হয়। এই দুটা দ্বারা শুরু হয়। তাহলে এখন আসুন আমরা এটাকে আসলে অ্যাসার্টিভ করব। আমাকে অপটেটিভ থেকে যদি কোনো করতে বলে অ্যাসার্টিভই করতে বলবে। আমাকে যদি পরীক্ষায় ইম্পারেটিভ থেকে কোনো কিছু করতে বলে সেটা অ্যাসার্টিভই করতে বলবে। আমাকে যদি পরীক্ষায় এক্সক্লামেটরি দিয়ে কোনো কিছু করতে বলে সেটা অ্যাসার্টিভই করতে বলবে, অন্যগুলো করতে বলবে না।
কারণ ওগুলো অদ্ভুত শোনা যাবে তখন। তাহলে এখন আসুন স্টপ। অ্যাসার্টিভের স্ট্রাকচার জন্য কি সাবজেক্ট ভার্ব, এখানে সাবজেক্ট কে আল্লাহ, ভার্ব কি মে এবং হেল্প, এটা ভার্বের অংশ তাই না? তাহলে এখন বিষয়টা কি জানেন, এই যে স্মার্ট ইংলিশে এরকম অ্যাসার্টিভ করছে আল্লাহ মে হেল্প ইউ, কিছুই নাই, হেল্প, ব্লেস, লাভ ইউ। এটা কেন একটা অ্যাসার্টিভ বাক্য? কারণ সাবজেক্ট এবং এই যে ভার্ব আছে। এটাকে আরেকভাবে লেখা যায়, ওই যে পুরাতন গ্রামার অনুসারে, হ্যাঁ পুরাতন গ্রামার অনুসারে কি লেখা যায়? আই প্রে দ্যাট, বাকি সম্পূর্ণ একই থাকবে, আল্লাহ মে হেল্প ইউ। বোঝা গিয়েছে? খারাপ লাগলেও লিখে নিতে হবে না, এই কথা যাদের খারাপ লাগছে তাদের উদ্দেশ্যে বলা। তাহলে এই জিনিসটা সেম, এখানে সাবজেক্টকে হাদি, তাহলে হাদিকে আমরা ডেকে আনি, হাদি এ তখন ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব আনবো। এই লং কি ভার্ব হতে পারে? লং তো ভার্ব না, লিভ লং। এই যে লিভ লং মানে দীর্ঘজীবী হোক, ইন আওয়ার হার্ট। অথবা কিভাবে লিখতে পারি, আই উইশ অথবা আই হোপ, আই উইশ, জি মা, এই যে লিভ মানে বেঁচে থাক, এই তো মেইন ভার্ব, বেঁচে থাকা। প্রশ্নটা বুঝিনি, আবার বলুন তো প্লিজ। না এই যে এটা যে একটা ইম্পারেটিভ বাক্য, এটা কি বুঝতে পারছেন? কারণ হ্যাঁ, যদি সাবজেক্ট সবার আগে থাকে তখন সেটা তো হয়ে যাবে অ্যাসার্টিভ বাক্য, কিন্তু এই বাক্যটা তো অ্যাসার্টিভ নয়, সেটা কি বাক্য? অপারেটিভ, এবং সে শুরুই হয় মেই দ্বারা অথবা কি দ্বারা? লং দ্বারা। এই জন্যই বাক্যটা এইভাবে হয়েছে। এটাকে অ্যাসার্টিভ করছি, এই জন্যে হাদিটাকে কোথায় আনলাম? সামনে আনলাম। বোঝা গিয়েছে? আই উইশ অথবা আই হোপ দ্যাট, তারপর বাকি যা আছে তাই, হাদি লিভ লং ইন আওয়ার হার্ট। এটা যখন অতীত টাইপের বোঝাবে, হ্যাঁ ওটা আমরা আসবো, সমস্যা নেই, ওটা এক্সক্লামেটর আছে। খুব খারাপ লাগছে, তাহলে ঘুমান, শুধু কানটা খাড়া রাখেন। হ্যাঁ বলুন। হ্যাঁ আসছি। ও হ্যাঁ, কেন লিভস হলো না সেটা বলবো। কোথায়? তাই তো, কেন হলো না সেটা বলুন। বলুন। হ্যাঁ যান, আমি কি বেঁধে রেখেছি? আচ্ছা একটু দেখুন, হ্যাঁ হ্যাঁ এই যে এটাই বলবো, আমি এখানে একটু ভুল করেছি। তাহলে কি হবে এখানে? এখানে দেখুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য কি হবে? এখানে লিভস হবে। কি হবে? লিভস হবে। ভুল করেছেন, থ্যাংক ইউ ইরানা। অ্যান্ড কারো কোনো প্রশ্ন আছে এখন? তাহলে 3 নম্বর বাক্যটা নিজেই করুন তো। তাহলে আওয়ার টিচার সামনে আসবে, সাবজেক্টটা সামনে আসবে, এটা সাবজেক্ট হিসেবে কাজ করবে। আওয়ার টিচার লিভ লং, তাহলে কি হবে? লিভস লং। অথবা এরকম করা যেতে পারে, সব থেকে মানে যেটা আমরা পরীক্ষায় লিখব, আই উইশ অথবা হোপ দ্যাট হাদি লিভস লং অথবা হাদি লিভ লং। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে এখানে? হ্যাঁ হ্যাঁ, ন্যারেশনের ক্লাস করুন। হ্যাঁ হ্যাঁ, এটা নিচেরটা করুন। ও আপনারা পরীক্ষায় কোনটা বাছাই করবেন?
আচ্ছা, এখানে আমরা আরেকটু মডিফিকেশন করতে পারি। বিষয়টা কেমন জাস্ট শুনুন, কোনোই কিছু করতে হবে না। এই যে এখানে জাস্ট আমরা কি হাদির সামনে কি আনতে পারি, মেই আনতে পারি। কি আনতে পারি? মেই আনতে পারি। তারপর কোথায়, হ্যাঁ, কেউ যদি লিপস লিখতে না চায় কোনোই অসুবিধা নাই, আমরা কি আনবো? মেই আনতে পারি। লিফ লং আর একটা কোথায়, হ্যাঁ, আল্লাহ মে হেল্প, এটা তো এবার লিখেছি। তা আপনারা পরীক্ষায় কোনটা লিখবেন? আপনারা পরীক্ষায় যে আমরা যে নীল কালি দিয়ে যেটা লিখেছি না, এটা পারতপক্ষে লেখা ট্রাই করবেন, কিন্তু উপরেরটাও কিন্তু ভুল নয়, উপরেরটাও কি নয়, ভুল নয়। এতটুকু কি শেষ? বুঝে গিয়েছে? কার কার প্রাইভেট আছে সে চলে যান। জি, হোমওয়ার্ক কাউকে জিজ্ঞেস করে নেবেন আমরা যখন হোমওয়ার্ক দেব। আচ্ছা, কালকে বন্ধ থাকুক। হ্যাঁ, আচ্ছা, মূলত আসলে বন্ধ দেওয়ার কারণ হচ্ছে, মানে আমার কোনো অসুবিধে নেই, মানে বন্ধ দেওয়ার কারণ হচ্ছে আপনারা স্কুল যাবেন, এর জন্যই বন্ধ, এর আর বিশেষ কোনো কারণ নেই, এটাই বিশেষ কারণ। আগামীকাল বন্ধ। আচ্ছা, আমরা একটা বিষয় বলে রাখি, আমরা আসলে ইন্টারমিডিয়েটের জন্য একটা কোর্স শুরু করতে যাচ্ছি, সেটা আগামীকাল শুরু হবে 3টার সময়। সো আপনাদের যদি কেউ পরিচিত থাকে যে কিনা ইন্টারমিডিয়েটে পড়ে, রাইট, সো আমরা ইংলিশে কোর্স শুরু করব, আপনারা জানাতে পারেন আপনার ভাই বোন বা কাজিন বা পরিচিত যেই থাক না কেন। আগামীকাল এখানে 3টার সময় হবে। সো এখন আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ লাভ ইউ, অথবা গড লাভ ইউ, অলমাইটি লাভ ইউ, অর স্মাইল অন ইউ, যেটাই থাক না কেন। দেখুন, এটা আসলে এই বাক্যটা, এখন এই বাক্যটা আসলে কিন্তু কিসের বাক্য? সেটা হচ্ছে অপারেটিভ বাক্য। কেন অপারেটিভ বাক্য? দেখুন, আল্লাহ ব্লেস ইউ মানে কি, আমি তার জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে মঙ্গল করে। গড লাভ ইউ, আমি তার জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে কী করে, ভালোবাসে। তাহলে এই যে আমরা অপারেটিভের কী বৈশিষ্ট্য দেখলাম, যে কামনা মানে ইচ্ছা করা এবং আশীর্বাদ বা দোয়া করা, এই টাইপের, তাই না? আধুনিক ইংলিশে আসলে এই মেয়েটাকে ইউজ করে না সামনে, আধুনিক ইংলিশে এই মেয়েটাকে কি করে না, ইউজ করে না। আচ্ছা, যদি মেয়েটাকে ইউজ না করে তাহলে এটা কি হয়ে গেল, সাবজেক্ট, এটা কি হয়ে গেল, ভার্ব, এটা কি হয়ে গেল, সাবজেক্ট, এটা কি হয়ে গেল, ভার্ব। তাহলে আসলে সে কার বৈশিষ্ট্যকে ধারণ করলো, অ্যাসার্টিভ। এজন্যই বলে আধুনিক ইংলিশে অপটেটিভ নামে আলাদা কোনো সত্তা নেই, আসলে অ্যাসার্টিভেরই আরেকটা রকম ফের হচ্ছে অপটেটিভ। আমি কি বোঝাতে পেরেছি? এটা না মনে না থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু এতটুকু মাথায় রাখবেন, মেইটে বাদ, এই যে বিলেসেস এস হবে না, লাভস হবে না, কারণ এর সামনে কে লুকিয়ে আছে, মেইটাকে উজ্জ্ব রেখেছে। কারো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, ঠিক আছে, আমরা বাকি দুটাতে একটু আমাদের আধা ঘন্টার মতো সময় লাগবে। আরে আধা ঘন্টাতে এক কথা বলতে শুরু করলে তো চলেই যাবে। এখন একটু মাথাটা ঘুমান মা, তো এতক্ষণ কি চললো এটা? ব্রেক যে দিয়েছিলাম, তো এতক্ষণ কি চললো এটা? তো ব্রেকই। আচ্ছা, ঠিক আছে, আমরা 1 মিনিট ব্রেক দিচ্ছি না, একটু আপনার দাঁড়ান, এতক্ষণ বসে থাকলে তো মনোযোগ থাকবে না। আচ্ছা, তাহলে এখন আমরা ইম্পারেটিভ করছি ঐশী। সো ইম্পারেটিভের আসলে এখানে যে জিনিসটা জড়িত, যখন আমরা চেঞ্জ করব, ইম্পারেটিভ থেকে আমাকে আসলে অ্যাসার্টিভেই করতে বলবে। কি বললাম? ইম্পারেটিভ থেকে আমাকে পরীক্ষায় অ্যাসার্টিভেই করতে বলবে। সো আসলে এখানে যখন আমরা এক্সচেঞ্জ করব, মানে চেঞ্জ করব সেন্টেন্স, তখন আসলে আমাদের 2-3টে শব্দ জানতে হবে। একটা শব্দ হচ্ছে শুট, মানে উচিত, আর একটা হচ্ছে শুট নট, এই টাইপের কথা, উচিত না। আর একটা অর্থ হচ্ছে কি, অ্যালাও, অনুমতি। কি বললাম? শুট এবং অ্যালাও, শুট অ্যালাও, এই ধরনের শব্দ আমাদের কাজে লাগতে পারে ভবিষ্যতে, জাস্ট একটু আগে বলে রাখলাম। সো
সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ছোটোবেলা থেকে মুখস্থই করে এসেছি যে ইম্পারেটিভ বাক্যগুলো কেমন হতে পারে। সেটা আদেশ বোঝাতে পারে, নিষেধও বোঝাতে পারে, উপদেশ বোঝাতে পারে, তারপর কি বোঝাতে পারে, প্রস্তাব বোঝাতে পারে। প্রস্তাব মানে কি, চলো পালিয়ে যাই, তাই না? ফেসবুকে এরকম তো আমরা দেখছি, আসে পিচ্ছি পিচ্ছি একটু করে কচি কচি বাচ্চা, হ্যাঁ কক্সবাজার যাবেন, হ্যাঁ পরে দেখা যাবে যে শিক্ষার্থী নাই, শিক্ষার্থী সমুদ্রে নামতে গিয়ে ঢেউ এসে নিয়ে গিয়েছে। এখন পরবর্তীতে দেখা যাবে যে টিচারের নামে দিল একটা মামলা, ফলে শিক্ষার্থীকে ছোট ছোট বাচ্চাদেরকে কক্সবাজার ভ্রমণের নামে অপহরণ করেছে, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম। আরে এই যে রিসেন্ট ওই যে পানিতে মারা গেল না, শুনেছেন না? কালীগঞ্জে যে ছেলেটার বাসা, কী নাম, কী নাম, মুহিত ভাই, ঠিক আছে? সো ওই মুহিত ভাইয়ের যে ফ্রেন্ডগুলো যেগুলো আছে খুবই ভালো বন্ধু, ওদের কোনোই ভেজাল নেই, কিন্তু ওর বাবা বা যাই ওই ওই পক্ষ এ ভালো ভালো ছেলেগুলোর নামে মামলা দিয়ে ফেলেছে। কি করেছে, তারা বন্ধু হিসেবে ঘুরতে গিয়েছিল, গোসল করতে গিয়েছিল, ইভেন সেই বন্ধুগুলোর মধ্যে কেউ বিসিএসের প্রস্তুতি নিচ্ছে, কেউ ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটে পড়ে, কেউ আবার বাইরের দেশে পড়ে, এই রকম অবস্থা। বুঝতে পেরেছেন তাহলে আসলে কী এক অবস্থা? ওই জন্য কক্সবাজার যাওয়া লাগবে না, ঘুরে উল্টা আমি নিজেও শেষ, আমার পরিবারও শেষ, আমার পরিবার শেষ, আমি নিজে শেষ, মানে আমার সোসাইটি শেষ, মানে একটা সম্ভাবনাময় ছেলেকে হারিয়ে ফেলবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সেটা আমরা ইনশাল্লাহ করব ভবিষ্যতে, আর একটু বড় হন আপনারা। তাহলে পড়াশোনায় ফিরে আসি। আমরা বললাম ইম্পারেটিভ বাক্য এভাবে শুরু হতে পারে, কিভাবে, ভার্ব দ্বারা শুরু হতে পারে। ডিরেক্ট শব্দটা কেমন হবে, ভার্ব, অথবা হতে পারে নেগেটিভ ওয়ার্ড, অথবা হতে পারে লেট। কখন লেট দ্বারা শুরু হবে, যখন ইউ বাদ দিয়ে অন্য সাবজেক্ট থাকবে, মানে আই বা অন্য পার্সন থাকবে। আই মানে ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন, আমরা বলছি এগুলো আজে বাজে ব্যাখ্যাবাদ। স্টপ ইউর মাউথ, স্টপ ইউর মাউথ, মুখ বন্ধ করুন। তার মানে এই স্টপটা আসলে কি স্যার, ভার্ব, ভি ওয়ান দ্বারা শুরু হয়েছে, এটা সাধারণত ভি ওয়ান দ্বারাই শুরু হবে। গেট আউট অফ হিয়ার, এখান থেকে ভাগেন, গেট হচ্ছে ভার্ব। ডোন্ট টক, কথা বলেন না, এই যে ডোন্ট, এটা হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড না? এরপরে কে আসছে, ভার্ব আছে। নেভার মানে কখনোই না, নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলিও না, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। টেল হচ্ছে ভার্ব, করুন। হ্যাঁ আসলে ওই যে থ্যাংক ইউ, মানে টেল, স্পিক, টক, সেই, প্রত্যেকটা আলাদা স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? এই যে সত্য মিথ্যা, সত্য বলার ক্ষেত্রে স্পিক শব্দটা ইউজ করেছেন তারা, এবং মিথ্যা বলার ক্ষেত্রে তারা টেল ইউজ করেছেন। দেয়ারসে আমাকে আনতে হচ্ছে, মানে এই যে কিছু কিছু জিনিস আছে না একদম স্বতঃসিদ্ধ, মানতেই হবে, ওই জিনিসটা এমন যে এখানে স্পিক বললে আসলে অর্থটা প্রকাশ পাবে কিন্তু পরিপূর্ণ অর্থ হবে না, ওদেরটাই মানতে হবে। সো আপনি এর বেশি ব্যাখ্যা জানতে চাইলে চ্যাট জিপিটি, গুগল বা জিমিনাইকে আস্ক করুন নিজ থেকে। আচ্ছা স্টপ, আর একটা কী দ্বারা শুরু হতে পারে, লেট। দেখুন লেটের পরে মি আছে, লেটের পরে আছে হিম, লেটের পরে আছে জরিনা। আচ্ছা এখন বলুন তো, এই যেগুলো ভার্ব দ্বারা শুরু হয়েছে এদের সামনে আসলে সাবজেক্ট হিসাবে ইউ কিন্তু উজ্জ্বল আছে, তাহলে ইউ যদি আমি কোনো কারণে দিতে পারি তাহলে সেটা আসলে কোন সেন্টেন্স হয়ে যাবে, অ্যাসার্টিভ। ইউ যখন থাকবে না তখন সেটা হয়ে যাবে ইম্পারেটিভ বাক্য। তাহলে খুবই সহজ, স্টপ ইউর মাউথ, এটাকে যদি আমি অ্যাসার্টিভে পরিণত করতে চাই, আমার ভাই ইউকে টেনে আনি, ইউ স্টপ ইউর মাউথ। কিছুই নাই, কিন্তু স্যার এখানে যদি আপনি একটু শুট শব্দটা ইউজ করেন, এখানে যদি আপনি একটু শুট শব্দটা ইউজ করেন তাহলে জিনিসটা শুনতে আরও ভালো হয়। এটা কিন্তু 100% সঠিক, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যদি শুটটা ইউজ করেন তাহলে আরও সুন্দর লাগে শুনতে, এর জন্য ইউ শুড স্টপ ইউর মাউথ। হ্যাঁ 150% ঠিক, তাই না? যেভাবে চিন্তা করেন। তাহলে গেট আউট অফ হিয়ার, এখান থেকে ভাগো, তাহলে ইউ মানে তুমি এখান থেকে চলে যাও, বা তোমার এখান থেকে চলে যাওয়া উচিত, ইউ শুড গেট আউট অফ হিয়ার। 3 নম্বর বাক্যটা নিজেই করুন, যেহেতু নট মানে ডোন্ট আছে নেগেটিভ, তাহলে শুডের পরে নট জাস্ট ইউজ করবেন। নেভার, নেভারের পরে নট অথবা
মানে শুডের পরে নেভার ইউজ করতে পারেন, এটা আমি ইউজ করে দেই। ইউ শুড, এক্স্যাক্টলি, আর কিছুই নয়। হ্যাঁ হ্যাঁ ঠিক করে দিয়েছি। ও তাই তো, কি এক ভুল, একটা বাক্যে ভুল হলে 2-3টা হয় একবারই। শেষ। এই লেট যেগুলো আছে এগুলো দুইভাবে করা যায়, আমরা একভাবে সেটা বলছি, প্যাসিভ সেন্সটাতে বলি। একটু মনোযোগ প্লিজ। লেট মি গো, আমাকে যেতে দাও। তাহলে এই বিষয়টাকে এইভাবে করতে পারি যে আমাকে যেতে দেয়া হোক, আমাকে যেতে দেয়া হোক, অথবা আমাকে যেতে দিতে অনুমতি দেয়া হোক, একই কথা। বিষয়টা এইভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে আই শুড গো, এটা দিলে একদম খুবই সুন্দর হয়, সহজ। আর একটা হচ্ছে আই অ্যাম অ্যালাউড টু গো, আমাকে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হোক। হ্যাঁ আই শুড গো লিখেছি, ও মা আই শুড ইউ, এটা আবার কেমন বাক্য হলো? আই শুড গো, অথবা সরি, হ্যাঁ মানে এটা হচ্ছে আমার যাওয়া উচিত। তার আমাকে যেতে দাও মানে আমাকে আটকে রাখো না, আমার জন্য জরিনা অপেক্ষা করছে, এই জন্য আমার যাওয়া উচিত, এই টাইপের সেন্সেই অপেক্ষা করুন। লেট হিম প্লে, তাকে খেলতে দাও। লেট মানে দাও, লেট হিম তাকে দাও কি করতে? খেলতে দাও। তার মানে তার খেলা উচিত, না হলে সে মোটা হয়ে যাবে। তাহলে কি হবে? হি শুড প্লে। হ্যাঁ, হি ইজ অ্যালাউড টু প্লে, গুড। লেট জরিনা ক্রাই, জরিনাকে কাটতে দাও। কাটতে দিলে তার মনের যাওয়াটা কমে যাবে, তাই না? কান্না করলে তো মন হালকা হয়, আপনারা তো কান্না করেনি না মনে হয়। হ্যাঁ, অথবা এটা ভালো হয়, জরিনা ইজ অ্যালাউড টু ক্রাই। করেন, কোনো সমস্যা নেই। শেষ, পড়াশোনা শেষ। আসলে এক্সক্লামেটরি আছে, অল্প একটু পড়িয়ে একটু ইয়ে করে। এই আমি আধা ঘন্টার কথা বলেছি না, কি বলতে 10 মিনিট গেল। আমি কি এটা বুঝাতে পেরেছি? কার কোনো প্রশ্ন আছে? আবারও বলছি স্যার, মানে দেখুন, মানে আমার তো আপনার সাথে একটা চুক্তি আছে, তাই না? আর আমি আসলে যে বিষয়গুলো পড়াতে চেয়েছি ওগুলো তো আমাকে পড়াতে হবে। তারপরে আমরা শেষ ক্লাসে একটু মাপটাপ চেয়ে নেব, কারণ হচ্ছে আমরা আসলে যেগুলো পড়াতে চেয়েছি সেগুলো পড়াতে পারবো না, মানে কিছুতে মিসিং হয়েই যাবে। এখন আমাদের সর্বোচ্চ দায়িত্ব থেকে আমরা যতটুকু সম্ভব আমরা ততটুকুই করছি। আর দেখুন, এটা চাইলে তো আমরা আধা ঘন্টাতে এই ক্লাস শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা তো একটা পড়া পড়ছি না। এগুলো কিছুদিন পরে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কত হেল্প হচ্ছে, কত চাপ মুক্ত হয়ে গিয়েছেন আপনি। হ্যাঁ, চলে যান। লাস্ট যে বাক্য সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা একটু চমৎকারভাবে বুঝতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হোমওয়ার্ক গ্রুপে কারোর সাথে দেখা করে। আচ্ছা মানুষজন, স্টপ। এবার সবথেকে গুরুত্বপূর্ণ পার্টটা আমরা পড়ছি আর কি এতগুলোর মধ্যে। সো এটা হচ্ছে এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি কথার অর্থ হচ্ছে মানে আপনি একটু অবাক টাইপের হয়ে গিয়েছেন। এখানে দুইটা অর্থ হয়, একটা অর্থ হচ্ছে অবাক হয়ে যান, আর একটা অর্থ হচ্ছে অবাস্তব কল্পনা করেন। কি বললাম? অবাক হয়ে যাওয়া। তাহলে এক্সক্লামেটরির সাথে কাকে বলে, কি এগুলো আজে বাজে, এগুলো সংজ্ঞাবাদ। আসলে এক্সক্লামেটরি আসলে কী বোঝায়? একটা বোঝায় যে অবাক হয়, এমন টাইপের কথাবার্তা বোঝায়, অবাক হওয়া। আর একটা হচ্ছে কল্পনার জগতে হারিয়ে যান, এই জন্য খুবই ভালো লাগে কল্পনার জগতে হারিয়ে যেতে, কল্পনা টাইপের বোঝায়। কল্পনা মানে কি? অবাস্তব বিষয়, তাই না? অবাস্তব টাইপের কথাবার্তা। তাহলে এই যে প্রথম যে পার্টটা আছে এগুলো আসলে বাস্তব টাইপের এই কথাবার্তা বলে, বাস্তব টাইপের অবাক হওয়া বোঝায়। এই বেয়াদবগুলো হচ্ছে অবাস্তব টাইপের কল্পনা, অবাস্তব।
এই জন্য তাদের মানে সেন্টেন্সের প্যাটার্নগুলো একটু অদ্ভুত, আর এটা আসলে বাস্তব। এখন আমরা কিছু বাক্য লেখা তো জায়গায় খুঁজে পাচ্ছি না, এখানে লিখি। 1 নম্বর বাক্য লিখছি, এটা তো লেখা শেষ আশা করা যায়। 1 নম্বর বাক্য লিখেন এখন আমার সাথে। হোয়াট বিউটিফুল গার্ল জরিনা ইজ। আমি বুঝতে পারি না আপনার কথা। হ্যাঁ যায়। এটা আর একটা, হাউ বিউটিফুল। হ্যাঁ আমি লেখাটা শেষ করি। বার্ডিস, আমি আন্তরিকভাবে দুঃখিত হওয়ার কিছুই নাই, কারণ এখানে কারাগারি করতেই লাগবে না আপনার। এখানে অ্যাজেটিভের নিচে অ্যাডভার্ব দেন, অ্যাডভার্ব হতে পারে। হ্যাঁ না, উপরেরটা হবে না, শুধু এখানেই হবে হাউ, উপরেরটা দেবো না। জি জি জি, হ্যাঁ হয় অ্যাজেটিভ বা অ্যাডভার্ব, এক্স্যাক্টলি। 4 নম্বর বাক্যটা লিখি, তারপরে কথা বলি। হ্যাঁ ভার্ব দেয়া লাগবে না। ও হ্যাঁ, চিহ্নটা দিতে পারি নাই, এটা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, তোমার মতো হতাম। ওয়ার ইউ না, তাহলে আ বার্ড লিখি, আ বার্ড ব্র্যাকেট দিয়ে লেখেন। আ খাওয়া কুত্তা, যার ইচ্ছে যেটা লেখেন। সো আমরা একটু আলাদা করে দিই, বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো। আগে এই দুটা নিয়ে আলোচনা করি, পরে আলোচনা করব। উদাহরণ লেখা শেষ করুন, বাকি দুটো শেষ করুন, সময় 30 সেকেন্ড। কি অবস্থা লুবান? হ্যাঁ ঘুম যান, তাও লেখেন, চোখ বন্ধ করে লেখেন। স্যার এটা ইফ আইএফ, আরে ইফের পরে আই ছিল তো, আমি কি লিখতে এটা কি বোঝা যাচ্ছে না? ইফ আই ওয়ার ইউ অথবা আবার্ট। শেষ, পড়াশোনা আমাদের শেষ, আর সর্বোচ্চ 10 মিনিট, আর দয়া মায়া করে যদি 2-3 মিনিট বাড়ানো যায় আর কি। কোনো দয়া মায়া নাই। ওকে, এবার আমরা একটা জোরালোভাবে এটা চলাই ছিল। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এই বিষয়টা আলোচনা করি। এখন আমরা লাস্ট এক্সক্লামেটরি নিয়ে আলোচনা করছি। আমরা এক্সক্লামেটরি কী বললাম? একটা হচ্ছে অবাস্তব কল্পনা টাইপের কথাবার্তা থাকে, আর একটা হচ্ছে অবাক হওয়ার বিষয় থাকে। সো এখন দেখুন, আমরা প্রথমের পার্টটাতে নিয়ে একটু আলোচনা করি। এখানে আসলে কি বোঝাতে চাইলাম? আমরা এক্সক্লামেটরি বাক্যগুলো ওয়ার্ড দ্বারাও শুরু হতে পারে, হাউ দ্বারাও শুরু হতে পারে। যখন ওয়ার্ড দ্বারা শুরু হবে তখন আর্টিকেল হিসেবে এই বা অ্যান বা আ বা অ্যান থাকবে। এই যে আমি এই জিনিসটা একটু বলবো, এন ফি। সো ছোট্ট করে লিখে নেন, এন ফি মানে হচ্ছে হয় নাউন, না হয় ফি ফর প্রোনাউন, অথবা এন ফি ফর নাউন ফ্রেজও হতে পারে। এগুলো কঠিন কিছুই না, এগুলা মুখস্থ রাখতে হবে না, আপনি বাক্য মুখস্থ রাখবেন, এগুলা ফালতু জিনিস। তাহলে এনপি মানে কি? নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ।
এখন একটা আমি শিক্ষার্থী হিসেবে এখানে প্রশ্ন এভাবে করতে চাই আমার টিচারকে, আচ্ছা আপনি যে এখানে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ লিখলেন, আমি কখন বুঝবো অ্যাডজেক্টিভ হবে আর কখন বুঝবো অ্যাডভার্ব হবে, তাই না? তাহলে এখন আমরা একটু বলি, সাধারণত এল ওয়াই যদি থাকে, শব্দের শেষে কি থাকে? এল ওয়াই, তাহলে সেটাকে আমরা কি বলি? অ্যাডভার্ব। এ কথা পরিপূর্ণ সত্য নয়। তাহলে আসলে কি? আমরা পরিপূর্ণ সত্য মূল বিষয়টা একটু উদ্ঘাটন করি। নাউন, ভুলে গেলাম, নাউন প্লাস এল ওয়াই, এটা মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন প্লাস এল ওয়াই মানে অ্যাডজেক্টিভ, এল ওয়াই থাকা মানে অ্যাডভার্ব নয়। 2 নাম্বার, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই সমান হচ্ছে অ্যাডভার্ব। খুবই দামি জিনিস লিখেছি। করুন, যেভাবেই করুন করুন। আমাকে কেমিস্ট্রির বিষয়গুলো বরাবরই ভালো লাগে, ওই যে ইলেকট্রন বিন্যাস বা ওই যে ইলেকট্রোপ্লেটিং এই টাইপের অধ্যায়গুলা। এখানে ওই যে মানে ইন্টারেস্টিং প্রেমের কাহিনী দিয়ে পড়ানো যায়। ফার্স্ট তো আমাদের কামরুজ্জামান স্যার শিখিয়েছিলেন, পরে তো আমি নিজে যখন ইন্টারমিডিয়েট উঠলাম তখন বিষয়গুলো আরও ভালো বুঝতাম। তাই রাসায়নিক বন্ধন, ইয়েস এক্স্যাক্টলি। সো লেটস কাম টু দ্য পয়েন্ট। এই মূল বিষয় প্লিজ একটু মাথায় রাখেন। 2 একটা উদাহরণ লিখি। ফ্রেন্ডলি, FRIENDLY, এটা আসলে কি? অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? তারপর হচ্ছে বিউটিফুলি, BEAUFULLY, বিউটিফুলি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? এই কথা বাদ দিয়ে তুলে নেন। তারপর হচ্ছে আর কি, আমার তো মাথায় আসছে না। SLOW, স্লোলি, এটা অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? এই কয়েকটা আমরা একটু জানি। আর সকলকে এগুলো লেখা শেষ? আচ্ছা স্যার, একটু জাস্ট আমরা মনোযোগ দিই। সাধারণত শব্দের শেষে LOI থাকলে সেটাকে আমরা কিভাবে ধরি? সেটাকে কি ধরি? অ্যাডভার্ব। কিন্তু এ কথা পরিপূর্ণ সত্য নয়। সত্য কথাটা কি? যদি নাউনের পরে LOI থাকে, নাউনের পরে LOI থাকলে LOI থাকা সত্ত্বেও সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে যদি LOI থাকে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। আচ্ছা, ফ্রেন্ড মানে বন্ধু, মাই ফ্রেন্ড একটা নাউন, নাউনের পরে LOI আছে, তাহলে সে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। বিউটিফুলি, আমরা বারবার বলছি বিউটিফুল একটা সুন্দরী মানে একটা গুণ বোঝাচ্ছে, তাহলে একটা গুণ মানে অ্যাডজেক্টিভ, তার সাথে LOI আছে, তাহলে সে হয়ে যাবে, ভুল লিখেছি, অ্যাডভার্ব। স্লো, স্লো মানে ধীর, একটা মানুষের দোষ বোঝাচ্ছে যে এ খুবই স্লো মানে অ্যাডজেক্টিভ, এর সাথে LOI আছে, তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে এখন আমরা আবার পড়াশোনা একটু ফিরে আসি। আজে বাজে কথা বাদ, আমরা ডিরেক্ট উদাহরণে চলে যাই। 1 নম্বর বাক্য দেখুন, হোয়াট আ, এটা কে আছে? বিউটিফুল, বিউটিফুল একটা কে বলুন দেখি? অ্যাডজেক্টিভ। এই যে গার্ল, গার্লটা আসলে কি? NP মানে নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ, তাহলে একটা শব্দ নাউন। এই আবার আর একটা আছে জরিনা, এটাও নাউন। ইস একটা কি স্যার? ভার্ব। দেখুন মিলানোর চেষ্টা করুন। আপনাকে কি মাথায় রাখতে হবে? আপনি জাস্ট একটা বাক্য মুখস্থ রাখবেন, এই বেয়াদবগুলো মুখস্থ রাখবেন, এগুলো বাজে জিনিস। আপনি এখান থেকে উদাহরণ আনবেন। হোয়াট এ বিউটিফুল গার্ল ইউ আর, যে ভাই মাথায় রাখি, হোয়াট এ বিউটিফুল গার্ল ইউ আর, যদি আমি এখানে ইউ বসাই তাহলে এখানে কি হবে? আর। তাহলে ইউ একটা হচ্ছে প্রোনাউন মানে NP এর জায়গায়, আর একটা হচ্ছে ভার্ব। জেসিকা, এটা আপনাকে কি করতে হবে? মুখস্থ রাখতে হবে, এগুলা নয়, এটা মুখস্থ। 2 নম্বরটা আমরা আসি, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। দেখুন স্যার, হাউ আছে, বিউটিফুল একটা কি স্যার? অ্যাডজেক্টিভ, রাইট? দ্য বার্ড একটা কি? নাউন অথবা নাউন ফ্রেজও বলতে পারেন, একের থেকে বেশি শব্দ আমরা নাউনই বলি। NP, ইজ হচ্ছে একটা কি স্যার? ভার্ব। আমরা একটু মেলানোর চেষ্টা করি। হাউ অ্যাডজেক্টিভ না হলে অ্যাডভার্ব থাকবে, এরপরে NP থাকবে, এরপরে ভার্ব থাকবে। হাউ আছে, অ্যাডজেক্টিভ আছে, NP আছে, ভার্ব আছে। 3 নম্বর বাক্যটায় আমরা যাই। হাউ আছে, লাউডলি, লাউডলি একটা অ্যাডভার্ব, লাউড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আওয়ার টিচার, এটা নাউন ফ্রেজ বলতে পারি, NP নাউন ফ্রেজ।
আর ঠক হচ্ছে ভার্ব, কারণ আমার টিচারে একজনের জন্য ঠকস হয়েছে। দেখুন তো বোঝা যাচ্ছে কি না? তাহলে এখন আমার প্রশ্ন, আমি কখন অ্যাডভার্ব ইউজ করব, কখন অ্যাডজেক্টিভ ইউজ করব? কেউ কি পার্থক্যটা বুঝতে পারছেন? বলুন দেখি কেউ একজন। শেষ, পানি শেষ। ও মা, শেষ হচ্ছে না কেন জানি? আমার প্রশ্নটা বোঝাতে পারি নাই স্যার। এখানে বিউটিফুল ইউজ করেছি, এখানে অ্যাডভার্ব ইউজ করেছি, আমি কেন এখানে অ্যাডজেক্টিভ ইউজ করলাম না কেন বলুন? না, সেটা একটা ভালো হতে পারে। থ্যাংক ইউ, সিট ডাউন। আপনাদের কি ওই স্ট্রাকচারটা মনে আছে? সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট মানে অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভটা কমপ্লিমেন্টের মতো আচরণ করে। আর লিঙ্কিং ভার্ব বলতে কাকে কাকে আমরা বুঝাই? বি ভার্বগুলো। মূলত কি ভার্ব? বি ভার্ব আছে, তারপর সাউন্ড, টেস্ট, এগুলো আছে। তাহলে এখন দেখুন, তাহলে এই বি ভার্বের সাথে আসলে কার সম্পর্ক? অ্যাডজেক্টিভের। আর একটা জিনিস দেখুন, এই যে ঠক, ঠক আসলে একটা কি ভার্ব? অ্যাকশন ভার্ব না? কি ভার্ব? অ্যাকশন ভার্ব। এই অ্যাকশন ভার্বের সাথে আসলে অ্যাডভার্বের সম্পর্ক। তাহলে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব এগুলোর সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। আর অ্যাকশন ভার্ব, ঠক মানে কথা বলা, শক্তি ব্যয় হয়, তার সাথে কার সম্পর্ক? অ্যাডভার্ব। তাহলে এখন আপনারা এই বাক্যটা লিখে দেন তো দেখি। আচ্ছা, এটার বাংলা অর্থ কি বলুন দেখি? এগুলো বাংলা অর্থ জানা ইম্পর্টেন্ট। এই শিক্ষিতের বাংলা অর্থ কি বলুন? হয় নাই তো, এটা তো আবেগ। আর কত জোরেই না আমাদের শিক্ষক কথা বলেন, মানে অবাক হয়ে যাচ্ছে। বসেন। আচ্ছা ঠিক আছে, আর আবেগ বের করতে হবে না, আমাদের আর 10 মিনিট মাত্র আছে। দেখুন, কেবল তো 5 মিনিট গেল 15 মিনিট থেকে। আচ্ছা স্টপ। আচ্ছা, আমরা বাজে কথা না বলি, আমরা পড়াশোনায় ফিরে আসি। স্টপ। কি যেন প্রশ্ন করতে চাইলাম, নিজেই ভুলে গেলাম। ওকে, আচ্ছা নিজে লিখুন তো, কত চমৎকারই না আমার মা রান্না করেন। এটার ইংলিশ লিখুন, তারপর শেষ। কত চমৎকারই না আমার মা রান্না করেন। একটা মুছে দেই, কারণ যেহেতু হাতে আর সময় নাই। আচ্ছা, আমরা একটু পরে শুনছি, একটু জাস্ট ওয়েট করেন। যাদের লেখা শেষ তারা এই চারটা লিখে একটু মাঝখানে জায়গা রাখবেন। এই চারটা শেষ মানে আমাদের পড়া শেষ, আর কিছু নেই। তাহলে এর আগের বাক্যটা কি ছিল? আমার আম্মা কত চমৎকারই না রান্না করেন। তাহলে হাউ নাইসলি, নাইস হবে না, নাইসলি, নাইস অ্যাডজেক্টিভ, তার সাথে এল ওয়াই থাকলে অ্যাডভার্ব। হাউ নাইসলি মাই মাদার কুকস, হাউ ওয়ান্ডারফুলি মাই মাদার কুকস, হাউ অ্যামেজিংলি মাই মাদার কুকস। হ্যাঁ, এক্সিলেন্টলি, হ্যাঁ এক্সিলেন্টলি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমাদের পড়াশোনা শেষ। এখানে দুই একটা বাকি রেখেছি। ইফ আই ওয়ার ইউ এর বাংলা অর্থ লিখে নেবেন অবশ্যই। আমি যদি তুমি হতাম। ইফ আই ওয়ার আ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, তোমার বাড়ির উপর দিয়ে উড়ে যেতাম, আর তুমি ঠাস করে গুলি করে মেরে রান্না করে খেতাম। এই বাংলা অর্থ লেখা ইম্পর্টেন্ট। শিক্ষার্থী হিসেবে আমার ছোট্ট একটা প্রশ্ন, সারা জীবন পড়ে আসলাম আইয়ের পরে ওয়াজ হয়, এখানে কেন ওয়ার? খুবই সুন্দর কথা, কারণ এটা বাক্যটাই অবাস্তব, এর জন্য এই জিনিসটাই অবাস্তব করে লিখেছি তারা।
আবার একটা মজার বিষয়, কারো কারো ক্ষেত্রে দুঃখের বিষয়, আরে বাবা ওয়ার দ্বারা তো অতীত বোঝাচ্ছে, আর দেখুন অর্থটা কিন্তু ফিউচার বোঝাচ্ছে, আমি যদি পাখি হতাম, তাই না? এখানে ওয়ার নিজে অতীত, কিন্তু বাংলা অর্থ আমি কি ভবিষ্যতের কোনো আশা করছি। কি আজে বাজে পড়াশোনা, এটা চিন্তা করতে পারেন, ইন্টারেস্টিং। তাহলে হ্যাড আই 1000 মিলিয়ন টাকা, যদি আমার কাছে 1000 মিলিয়ন টাকা থাকতো, তাহলে স্যার এই যে হ্যাড মানে এটা ইচ্ছা বোঝাচ্ছে, তাই না? তাহলে এখানে থাকা অর্থে ইউজ হচ্ছে, আমার কাছে যদি 1000 মিলিয়ন টাকা থাকতো, এখানে কিন্তু যদি টাইপের অর্থ দিচ্ছে রে পাগল। এখানে কি দিচ্ছে, আমার কাছে যদি 1000 মিলিয়ন টাকা থাকতো। ওয়াও, 1000 মিলিয়ন মানে কত? একের সাথে আরো 10 গুণ, তত লক্ষ, 10,000 লক্ষ। এত অল্প টাকা দিয়ে কি হবে? আচ্ছা ঠিক আছে, এখন আমাদের এই পড়াশোনা শেষ। মানুষজন প্লিজ, হুররা, ব্রাভো, ফাই, এলাস ও এগুলো সুনির্দিষ্ট কোনো অর্থ নেই রাফি, এগুলো সুনির্দিষ্ট কোনো অর্থ নেই। তারপর আমাদের আবেগ প্রকাশের জন্য কিছু অর্থ এটা করেই দিয়েছে। হুররা আমরা তখন ইউজ করি যখন আমরা আনন্দ প্রকাশ করি। এলাস, আমরা এলাসের সুনির্দিষ্ট কোনো অর্থ নাই, কিন্তু কোন সিচুয়েশনে আমরা ব্যবহার করি? যখন আমরা দুঃখ পাই, কষ্ট পাই, তখন। এই যেমন আপনাদের বর্তমান অবস্থা, এলাস কখন যে যাই। ব্রাভো মানে সাবাস, ফাই মানে সি থু, কোথায় ইউজ করে? খুশিতে। তাহলে মানে ওটা পরিপূর্ণ হলো না। মানে এলাস হচ্ছে এমন একটা তার সাথে দুঃখের সাথে সম্পর্ক, খুশি না, তার মানে ভেজাল করে ফেলে, ছেলেটাকে মেয়ে বানিয়ে দিয়েছে, বিষয়টা এমন হবে। হ্যাঁ ওয়াও হতে পারে, ওয়াও কই, ওয়াও হতে পারে। আমরা যে নোটটা দেব সেখানে অনেকগুলো আছে, আমরা আর ওইদিকে কথা না বাড়াই। মানুষজন শেষ, এর লাস্টটা 4টা বাক্য নিজে নিজে আগে লিখুন তো। ইটস আ, আচ্ছা আমি লিখে দিই, আপনারাও লেখেন। ইটস আ ম্যাটার অফ, ইটস আ ম্যাটার অফ, এই যে আমার মতো স্টাইল করে লেখেন, বেশি লিখতে হবে না। is a matter of joy that is a matter of sorrow that হ্যাঁ চলে যান। হ্যাঁ ইটস এ ম্যাটার অফ প্রাইড দ্যাট, গর্বের বিষয় দিতে পারেন, কোনো সমস্যা নাই। কোনো অসুবিধা নাই। শেষের অংশটুকু দেখে নেবেন ভিডিও, ঠিক আছে? বাকিদের প্রাইভেট নাই? আমার কোনো দোষ নাই এগুলাতে, আমি তো বলেইছি আপনারা চলে যান। শেষ আমাদের পড়াশোনা। স্যার কি বললাম? ইটস এ ম্যাটার অফ জয় দ্যাট, বাংলা অর্থ হচ্ছে আনন্দ, বাংলা অর্থ লিখে নেন, আনন্দের বিষয় যে। সরো মানে হচ্ছে দুঃখের বিষয় যে। ওয়ান্ডার মানে হচ্ছে আশ্চর্যের বিষয় যে, অবাক হওয়ার বিষয় যে। শেম দ্যাট মানে লজ্জার বিষয় যে। প্রাইড দ্যাট মানে গর্বের বিষয় যে। আবার বলছি, বাংলা অর্থ যারা ইম্পর্টেন্ট, ন্যারেশন, এগুলো খুবই কাজে দেবে। আজকের ক্লাস তারা ন্যারেশন মোটেও আগানো যাবে না, আজকের ক্লাস ছাড়া ন্যারেশনে মোটেও আগানো যাবে না, যদি এগুলো নাই সেগুলো মানে সামথিং লাইক দ্যাট। হ্যাঁ আবারও বলবো। আচ্ছা আর আমাদের 2-3 মিনিট বাকি আছে, স্টপ। আনন্দের বিষয় যে, সরো মানে দুঃখের বিষয় যে, ওয়ান্ডার মানে অবাক হওয়ার বিষয় যে, শেম দ্যাট মানে লজ্জার বিষয় যে, প্রাইড দ্যাট মানে গর্বের বিষয় যে। গর্ব আর আনন্দ একসাথে আমরা ইউজ করতে পারি, নো ওয়ারিস। তার মানে আসলে ওগুলো কিভাবে হবে, আমি একটু
ফাঁকিবাজি করি। এই যে এই টাইপের কথাবার্তা থাকলে না, শুধু এই কয়েকটা শব্দের জন্য এই এত বড় একটা বাক্য হবে। কি বললাম? এই কয়েকটা শব্দ আছে না, এগুলার জন্যই, এই পিচ্ছি শব্দের জন্য এত বড় একটা বাক্য হবে। আচ্ছা, তখন আসলে আমরা কি করছি এটাকে বলুন তো, কোন সেন্টেন্স হবে তখন? এটা থেকে আমি যদি এটা করি অ্যাসার্টিভ, খুবই সহজ। কেন? ইট সাবজেক্ট আর এস মানে ইজ ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে শুরু করি। ফাই, ফাই মানে কি? লজ্জা, সি সি থু। ইউ আর সো মিন, ইউ আর সো মিন মানে কি? তুমি এত নিচু, তুমি এত নিচ, ছি তুমি এত নিচ। তাহলে এটা কি হবে বলুন তো? হ্যাঁ, ইটস আ ম্যাটার অফ শেম দ্যাট, এই যে দ্যাট, আর সময় নেই, যে ইউ আর সো মিন। 2 নম্বর হচ্ছে এলাস। এলাস মানে কি? এই ছেলে, এই ছেলে স্ট্যান্ড আপ। এলাস মানে কি? এলাসের পরিবর্তে কোন শব্দ ওখানে লিখবো? হ্যাঁ, গুড। তার মানে কি? ইটস আ ম্যাটার অফ সরো দ্যাট। তারপরে কি থাকবে স্যার? এই যে পরের যে বাক্যটা আছে সেটা পুরাপুরি কপি পেস্ট। ব্রাভো মানে কি? ইটস আ ম্যাটার অফ জয় দ্যাট। পরে যেটা বাক্য আছে পুরাপুরিটাই নিচে একদম কপি পেস্ট। হুররা! এখানে ছোটোবেলায় একটা গল্প মনে পড়লো আমার। 10 সেকেন্ডে গল্পটাই বলি। ছোটোবেলায় আমার দাদি আমাকে আদর করে ডাকতো হুরা বলে, হুরা। হ্যাঁ, আর আমার বড় বোনকে ডাকতো হচ্ছে হুরা হুরা। হ্যাঁ, এখন এই কথা কিছু কিছু মানুষ শুনে ওই ছাগলের মতো হয় না, হুরে, মানে এই টাইপের আমাকে খেলাতো, যদি আমি এগুলো খেপতাম না দেখি। তাহলে স্যার এই যে হুররা, হুররা মানে কি? ইটস আ ম্যাটার অফ জয় দ্যাট, ইটস আ ম্যাটার অফ জয় দ্যাট। তারপর বাকিটা কপি পেস্ট। আপনারা এইভাবে কপি পেস্ট মেরে দেন। সুদীর্ঘ 2 ঘন্টা পর আমাদের আচ্ছা, সুদীর্ঘ 3 ঘন্টা পর আমাদের ছোট্ট ক্লাসটা এখানে আপাতত স্থগিত করছি। ও বাবা, হোমওয়ার্ক নাই মানে? মানুষজন, আচ্ছা হোমওয়ার্কটা আমরা একটু আলাদা ভিডিও করে দিই যেন মানুষ বুঝতে পারে।